আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখছো, যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে এই লাইভে যুক্ত হয়েছো, সবার প্রতি শুভকামনা রইল। আমরা আজকে লাইভে কোন টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো। আমরা গত 2টা দিন লাইভ ক্লাসে উপস্থিত হতে পারি নাই, কারণ অফলাইনের ব্যস্ততার জন্য আমরা অনলাইনে প্রেজেন্ট হতে পারি নাই। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং আজকের এই ক্লাসটা আমরা অনেক ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা যদি আমার সাথে থাকো, আশা করছি আমরা একটা বেস্ট ক্লাস উপভোগ করতে পারবো। ফার্স্ট অফ অল, প্রতিবারের মতো তোমরা জানিয়ে দাও যে আমার সাউন্ডটা স্পষ্ট রয়েছে কিনা এবং আমার স্ক্রিনটা ক্লিয়ার রয়েছে কিনা। আর দ্রুত তোমরা এই লাইভটা তোমাদের যে ফ্রেন্ডসদের যে গ্রুপ রয়েছে, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, এ সকল গ্রুপে তোমরা শেয়ার করে দাও। আমরা সবাই মিলে ক্লাসটা একটু উপভোগ করি। বিজ্ঞান এমনভাবে পড়তে হবে যাতে বিজ্ঞানের মজাটা তুমি উপলব্ধি করতে পারো। আদারওয়াইজ বিজ্ঞান যদি তুমি মুখস্থ করো তাহলে কিন্তু ওই বিজ্ঞানের কোনো ডিমান্ড নেই, এটা অবশ্যই মাথায় রাখবা। আমাদের সাথে যুক্ত হওয়ার সকল লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, সো তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। হ্যাঁ স্যার, সব ঠিক আছে, থ্যাংক ইউ। ইউনুস আলী, থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। আমরা লাস্ট ক্লাসে একটা কুইজের আয়োজন করেছিলাম নবম শ্রেণীর, আশা করি তোমরা সেখানে প্রেজেন্ট ছিলা। যে সকল শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিল, আমরা ইনস্ট্যান্ট কিন্তু আমরা প্রাইসের ব্যবস্থা করেছিলাম। নেক্সটে আমরা আরো কয়েকবার কুইজ প্রতিযোগিতার আয়োজন করব ইনশাল্লাহ। তখন তোমরা পার্টিসিপেট, যারা করতে পারো না তখন তোমরা পার্টিসিপেট করতে পারবে, নো প্রবলেম। আচ্ছা, ওকে, সবকিছু ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। আমাদের আজকের যে টপিকসটা, সেই টপিকসটা হচ্ছে শিক্ষার্থীরা জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা। এই জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আগে বংশগতিবিদ্যা বা হেরিডিটি নিয়ে কিছু কথা বলতে হবে। এই বংশগতিবিদ্যা কি বা হেরিডিটি এই জিনিসটা কি, সেইটা সম্পর্কে আগে আমাকে ধারণা থাকতে হবে। স্যার, বংশ পরম্পরায় পিতামাতার বৈশিষ্ট্যগুলা যে সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত হয়, ওইটাকে বলা হয় হেরিডিটি বা বংশগতি। আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্যগুলা সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত হয়, এটাকে বলবো আমরা হেরিডিটি। যেমন তোমরা দেখো, এখানে আমি কিছু স্লাইড রেডি করে রেখেছি। এই যে বংশগতি জিনিসটা কি, বংশগতি জিনিসটা হচ্ছে স্যার যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্যগুলা বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে চলে আসে, ওই প্রসেসটাকেই বলা হবে মূলত হেরিডিটি বা বংশগতি। এখন বংশগতি যে শব্দটা বা বংশগতি যে যে স্থানান্তরিত হয়, বৈশিষ্ট্যগুলো যে স্থানান্তরিত হয় পিতামাতা থেকে সন্তানের দেহে, এটার জন্য কয়েকটা ফ্যাক্টর জড়িত রয়েছে বা কয়েকটা কাজ এখানে ইনভলভ, যেগুলোকে আমরা বংশগতি বস্তু বলতে পারি। যেমন এর মধ্যে কি রয়েছে দেখো, আমাদের ক্রোমোজোম সাহেব রয়েছে, যদিও আমরা এটা সম্পর্কে একটু করে জানি। জিন সাহেব রয়েছে, যেমন আমরা ক্লাস 8 থেকে একটু হলো জিন সম্পর্কে একটু আইডিয়া পেয়েছি। এরপর ডিএনএ এবং আরএনএ, এই যে বস্তুগুলা রয়েছে, এগুলাকেই আমরা বংশগতি বস্তু বলতে পারি, কারণ এগুলো মূলত পিতামাতার বৈশিষ্ট্যগুলা বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে নিয়ে যেতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছো বংশগতি কি এবং বংশগতি বস্তুগুলা কি কি। ওকে, কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি খুব দ্রুত করে ফেলো, খুব দ্রুত করে ফেলো। আমি জানি অনেক স্কুলে এই অভিজ্ঞতা বা চ্যাপ্টারটি বাদ দেওয়া হয়েছে। ইভেন এরপর আরেকটা আছে জৈব অণু, নবম অধ্যায় বা অভিজ্ঞতা, আশা করি সেটাও বাদ দিয়েছে। স্বাভাবিক হতে পারে, কারণ কোনো স্কুল পরীক্ষা কিভাবে নিবে, বার্ষিক পরীক্ষা, সেটা একান্তই তাদের উপর ডিপেন্ড করে। চাইলে কোন একটা চ্যাপ্টার বাদ দেওয়া যায়। ওয়ালাইকুম সালাম পিয়াস, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতুল মো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো আছো তোমরা সবাই? তাহলে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম স্যার? বংশগতি নিয়ে আলোচনা করেছিলাম এবং বংশগতি বস্তু নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমাদেরকে ডিফাইন করতে হবে এই বংশগতি বস্তুগুলা এক্স্যাক্টলি কি, এই সম্পর্কে একটা ধারণা আমার থাকতে হবে। সর্বপ্রথম এই ক্রোমোজোম,
এই জিনিসটা তোমরা অলরেডি ক্লাস 8 থেকে এই শব্দটার সাথে পরিচিত। এই ক্রোমোজোমটা 1875 সালে বিজ্ঞানী স্টার্সবার্গ সর্বপ্রথম এই ক্রোমোজোমটা আবিষ্কার করেন। এই ক্রোমোজোমের দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা ক্যালকুলেট করতে চাই, দৈর্ঘ্য হচ্ছে তোমার 3.5 থেকে 30 মাইক্রন পর্যন্ত, আর প্রস্থ 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত এর প্রস্থ হতে পারে। এখন বিষয়টা হচ্ছে স্যার মাইক্রন জিনিসটা কি? এই সংখ্যাগুলো না হয় আমরা বুঝলাম, এই মাইক্রন জিনিসটা যদি বুঝতে চাও তুমি এটা বুঝো স্যার, এক মাইক্রন সমান হচ্ছে, আমি যদি মিটারে প্রকাশ করি স্যার 10⁻6 মিটার, অর্থাৎ 1 মিটারকে যদি তুমি 10⁶, অর্থাৎ 1 মিটারকে তুমি যদি 1 2 3 4 5 6 কত হচ্ছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 1 মিটারকে যদি তুমি 10 লক্ষ দিয়ে ভাগ করো তার 1 ভাগকে বলা হবে 1 মাইক্রন। এখন আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তার মানে বুঝো, এই 1 মিটারকে আমি 10 লক্ষ দিয়ে ভাগ করার পর যে 1 ভাগটা পাবো ওটাই হচ্ছে 1 মাইক্রন। তার মানে বুঝতে হবে তোমাকে যে এর দৈর্ঘ্য এবং প্রস্থটা কতটুকু ছোট। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? আবার দেখো, 1 মাইক্রন সমান যদি 10 লক্ষ ভাগের 1 ভাগ, অর্থাৎ একটা মিটারকে 10 লক্ষ টুকরা করার পর সেখান থেকে 1 টুকরা, সেই হিসেবে আমার ক্রোমোজোমের দৈর্ঘ্য এবং প্রস্থের হিসাবটা তুমি আবার একটু চিন্তা করে দেখো। দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন পর্যন্ত, আর প্রস্থ হচ্ছে 0.2 থেকে অলমোস্ট 2 মাইক্রন পর্যন্ত। এবার মানব দেহে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মানে 46টা ক্রোমোজোম আমাদের বডিতে রয়েছে। এখন একটা মুখ্য বিষয় হচ্ছে স্যার, এই 46টা ক্রোমোজোমের মধ্যে আমি যদি একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে যদি একটু কম্পেয়ার করি, সো আমি এখানে দিলাম ছেলে ভার্সেস মেয়ে। ওকে, এগুলাকে কিন্তু একটু সাইন দিয়ে প্রকাশ করা হয়, যেমন ছেলেদের যে সাইন সেটাকে এইভাবে প্রকাশ করা হয়, আর মেয়েদের একটা সাইন রয়েছে এভাবে প্রকাশ করা হয়। তোমরা চাইলে তোমাদের বিদ্যালয়ের বিভিন্ন টয়লেটের মধ্যে এই ধরনের সাইনগুলো কিন্তু ইউজ করা হয়। ওকে, এই চিহ্নগুলো ইউজ করা হয়। এখন ছেলেদের মধ্যেও 46টা ক্রোমোজোম রয়েছে, তার মানে 23 জোড়া। ওকে, মেয়েদের মধ্যেও 46টা ক্রোমোজোম রয়েছে যে কোনো একটা মেয়ের বডিতে, তার মানে 23 জোড়া। এখন মুখ্য বিষয় হচ্ছে স্যার, এই 22 জোড়া অর্থাৎ 44টা ক্রোমোজোম একেবারেই ছেলে এবং মেয়েদের বডিতে সেম টু সেম। একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে টোটাল 44টা করে ক্রোমোজোম একেবারেই কপি টু কপি সেম। তাহলে এখন বিষয় হচ্ছে স্যার, একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে যে বাহ্যিক যে গঠনগুলো রয়েছে, যেমন ছেলেদের বাহ্যিক গঠনের ক্ষেত্রে তুমি যদি স্ট্রাকচারটা লক্ষ্য করে দেখো, আর একটা মেয়ের ক্ষেত্রে যদি তুমি বাহ্যিক স্ট্রাকচারটা লক্ষ্য করে দেখো, আশা করি তুমি কিছু কমন পার্থক্য পাবা। যেমন মেয়েদের কণ্ঠ এবং ছেলেদের কণ্ঠের মধ্যে একটা পার্থক্য রয়েছে, মেয়েদের চুলগুলো একটু লম্বা হয় এবং ওদের ফেসটা একটু ওই টাইপের হয়, আর ছেলেদের ফেসটা একটু মানে ছেলেদের টাইপে হয়। ছেলেদের কণ্ঠস্বরগুলো একটু ভারী ভারী, মেয়েদের কণ্ঠস্বরগুলো একটু তীক্ষ্ণ তীক্ষ্ণ, ইত্যাদি আরো অনেকগুলো পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই। আমরা ছোট না, আমরা বড়, আমরা বুঝতে পারি। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই 22 জোড়া অর্থাৎ 44টা ক্রোমোজোম যদি সেম টু সেম হয়, তাহলে শুধুমাত্র 2টি অর্থাৎ 1 জোড়া ক্রোমোজোম এদের মধ্যে ভিন্নতা রয়েছে। এখন কোন 1 জোড়া ক্রোমোজোম ভিন্নতা রয়েছে? অর্থাৎ 2টি এবং 1 জোড়া ক্রোমোজোম এদের মধ্যে কি নেই? মিল নেই। এই 1 জোড়া ক্রোমোজোমের কারণেই একজন ছেলে এবং একজন মেয়েকে পৃথক করা হয়। ছেলেদের মধ্যে যে ক্রোমোজোমগুলা সেগুলো হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই, আর মেয়েদের মধ্যে ওই 1 জোড়া ক্রোমোজোমটা হচ্ছে কি কি? 2টা এক্স। ওকে, এই মূলত দেখো এই এক্স ওয়াই অর্থাৎ 1 জোড়া ক্রোমোজোম, একইভাবে এখানে এক্স এক্স 1 জোড়া ক্রোমোজোম, এই দুটাই মূলত ছেলে এবং মেয়েদের মধ্যে ফিজিক্যালি এবং স্ট্রাকচারগত বিভিন্ন পার্থক্যের জন্য দায়ী। তুমি যদি বাকি 44টা ক্রোমোজোমের মধ্যে কম্পেয়ার করে দেখো, ছেলে এবং মেয়ের মধ্যে তেমন তুমি কোনো পার্থক্যই পাবা না। শুধু এই 1 জোড়া ক্রোমোজোম গুলো মূলত ছেলে এবং মেয়েদের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। তখনই আমরা বুঝতে পারি এটা ছেলে নাকি এটা মেয়ে। বিষয়টা বুঝতে পেরেছো? একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্কুলে জৈব অনুবাদ দিয়েছে। হ্যাঁ, দিতেই পারে, স্বাভাবিক। সাব্বির, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি স্যার, আমি ভালো আছি, থ্যাংক ইউ। হ্যাঁ, সেন্টিমিটারও করতে পারো। জি স্যার, ওকে।
ওকে ওকে, হ্যাঁ সেন্টিমিটারও করা যায়, নো প্রবলেম পিয়াস, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা ছেলে এবং মেয়েদের মধ্যে যেটা পার্থক্য আমরা সেটা বুঝতে পেরেছি। তাহলে 46 ক্রোমোজোমের মধ্যে 44টা সেম টু সেম, শুধু দুইটি ক্রোমোজোম ভিন্নতার কারণে একটা ছেলে এবং একটা মেয়েকে পৃথক করা হয়। এবং একটা প্রশ্ন, কমন প্রশ্ন অনেক সময় দায়ী, যে আমরা অনেক সময় দেখি যে একটা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা ডিপেন্ড করে কার উপর? এটার জন্য কখনোই কোন একজন মা দায়ী নয়। একটা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা ডিপেন্ড করে একমাত্র বাবার উপর। বাবার কাছ থেকে কোন ক্রোমোজোমটা এসেছে এটার উপর ডিপেন্ড করবে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। এটার জন্য কখনোই মা দায়ী নয়। এটা আমাদের সমাজে বহুল প্রচলিত যে একের পর এক যখন কন্যা সন্তান হয়, যখন ছেলে সন্তান হয় না তখন মাকে দায়ী করা হয়। আবার একের পর এক যখন ছেলে সন্তান হয়, যখন কন্যা সন্তান হয় না তখনও মাকে দায়ী করা হয়। কিন্তু এটার জন্য কখনোই একজন মা দায়ী নয়। এটা নিয়ে আমরা এই অধ্যায়ের শেষের দিকে আলোচনা করব, ছেলেদের সন্তানের লিঙ্গ নির্ধারণ নিয়ে। ওকে, তাহলে এবার আসে এরপরে। এখন আমরা যদি একটা ক্রোমোজোম, এই যে দেখো 22 জোড়া ক্রোমোজোম, যেহেতু এদের মধ্যে একেবারে সেম টু সেম, এগুলাকে বলা হয় অটোসোম। আর এক জোড়া ক্রোমোজোম যেহেতু ভিন্ন, এগুলাকে বলা হয় সেক্স ক্রোমোজোম, কারণ এগুলো হচ্ছে লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। তোমরা একটা চিত্র এখানে দেখতে পাচ্ছ। এই চিত্রটার মধ্যে এই মাঝখানের এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার বরাবর মূলত ক্রোমোজোম গুলা বিভাজিত হয় যখন মাইটোসিস কোষ বিভাজনের 4 নাম্বার অ্যানাফেজ ধাপে এই সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়। এরপর এখানে একটা দেখতে পাচ্ছ মাথা, এটাকে বলা হয় স্যাটেলাইট, এটাকে বাহু বলা হয় এই অংশটাকে। এই অংশটা একটু চিকন, এটাকে বলা হয় গৌণকুঞ্চন। আর ক্রোমোজোমের যে দুইটা সেক্টর এগুলাকে বলা হয় ক্রোমোনেমাটা। ওকে, এই বিষয়গুলো একটু জানতে হবে। নেক্সট, ক্রোমোজোম হলো বংশগতির ধারক ও বাহক, এটা একটু মাথায় রাখবা। এবার আমরা আরেকটা বংশগতি বস্তু সম্পর্কে আইডিয়া নিব, সেটা হচ্ছে স্যার ডিএনএ। এই ডিএনএ সম্পর্কে তোমরা জানো ডিএনএ পুনরূপ অনেক সময় আসে এবং আসবেই। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে ডিএনএ পুনরূপ। এই ডিএনএটা বুঝতে হলে তোমাকে আগে ডিএনএ উপাদান সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। স্যার ডিএনএ উপাদানগুলোর মধ্যে কি থাকে? স্যার একটা 5 কার্বন বিশিষ্ট অর্থাৎ পেন্টোজ সুগার থাকবে। যদিও জৈব অণুর মধ্যে এটা নিয়ে আরো একটু বিস্তারিত খুব সুন্দরভাবে আলোচনা করা যায়, কিন্তু যেহেতু জৈব অণু নিয়ে আমরা এখন যাচ্ছি না, আপাতত আমরা এখান থেকে কিছুটা হলেও ধারণা নেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে কি পেন্টোজ সুগার, প্লাস এর সাথে কি থাকবে? নাইট্রোজেন বেস বা ক্ষার থাকবে। নাইট্রোজেন বেস বা ক্ষার থাকবে। ওকে, এখন নাইট্রোজেন বেস আবার এর মধ্যে কতগুলো সেক্টর রয়েছে সেগুলো আমরা একটু পরে জানবো। আপাতত নাইট্রোজেন বেস বা ক্ষার মনে রাখো। এবং আরেকটা থাকবে অজৈব ফসফেট, যেটাকে আমরা আইপি দিয়ে প্রকাশ করতে পারি, ইনঅর্গানিক ফসফেট বলে আর কি। এই তিনটার কম্বিনেশনের মূলত একটা ডিএনএ তৈরি হয়। ওকে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস বা ক্ষার এবং ইনঅর্গানিক ফসফেট, এই তিনটা। এখন তোমাকে এই ওয়ার্ডটা একটু বুঝতে হবে যে নিউক্লিওটাইড এই শব্দটা কি। স্যার এই যে দেখো পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস বা ক্ষার, অজৈব ফসফেট, এইগুলাকে একত্রে কি বলা হয়? নিউক্লিওটাইড। সেজন্যই তোমাকে আগে উপাদানটা বুঝিয়েছি। এই উপাদান তিনটার সমন্বয়ে যেটা তৈরি হয় এটাকে বলা হয় নিউক্লিওটাইড। এবং এই ডিএনএটা মূলত অসংখ্য পলি পলি নিউক্লিওটাইডের একটা সর্পিলাকার গঠন, সাপের মতো। এই যে দেখো সাপের মতো একটা সর্পিলাকারের গঠন। এরকম নিউক্লিওটাইড একের পর একটা যুক্ত আছে, একের পর একটা যুক্ত নিউক্লিওটাইড, একটার পর একটা যুক্ত, একটার পর একটা যুক্ত। তোমরা মায়েরা গলার চেইন পড়ে না, ওই চেনের মতো একটার পর একটা যুক্ত অসংখ্য নিউক্লিওটাইড। পলি, পলি শব্দের অর্থ হচ্ছে অসংখ্য। সর্পিলাকার, সর্পিলাকার মানে হচ্ছে সাপের মতো আঁকা বাঁকা। এবং এখানে সূত্র কিন্তু দুইটা, একটা দেখো এ বরাবর আসছে, আর একটা দেখো এখান থেকে আসছে। সো এটাকে বলা হয় দ্বিসূত্রক। ওকে, এবার দেখো এটা হচ্ছে ক্রোমোজোমের প্রধান একটি উপাদান, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর পূর্ণরূপ। এবং এখানে যে দুইটা সূত্র আছে এগুলোকে 5-5-3 বলে, 5:3 বলে। এবং এগুলো একটা একটা পরিপূরক, অর্থাৎ একটা ছাড়া একটা কখনোই একটার ছাড়া একটা কখনোই থাকতে পারবে না। পরিপূরক বলতে একটার সাথে একটা রিলেটেড, সংযুক্ত, এটা বোঝানো হয়েছে। এরপর আমরা যদি আরো একটু দেখি, যেমন এখানে তোমার ব্যাসার্ধটা রয়েছে 20 আর্মস্ট্রং। এখন 1 আর্মস্ট্রং মানে হচ্ছে, এই যে 1 আর্মস্ট্রং মানে হচ্ছে, সরি আমার এখানে একটা মিস্টেক হয়েছে, আর্মস্ট্রং এখানে পুরোটা এর উপর হবে। ওকে, 1 আর্মস্ট্রং মানে হচ্ছে স্যার 10 মিটার। সো এক সূত্র থেকে আরেক সূত্রের যে একটা ডিস্টেন্স বা ব্যাস বা ব্যাসার্ধ তোমরা যেটাই বলো, এই দূরত্বটা হচ্ছে 20 আর্মস্ট্রং। আবার এখানে যে কতগুলো সিঁড়ি আছে, এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির দূরত্ব হচ্ছে স্যার 3.4 আর্মস্ট্রং। এবার এখানে প্রতিটা ঘূর্ণনের মধ্যে টোটাল কয়টা সিঁড়ি তৈরি হয়? পূর্ণ ঘূর্ণনের মধ্যে টোটাল 10টা সিঁড়ি তৈরি হয়।
সেই হিসেবে 10টা সিঁড়ির দূরত্ব হচ্ছে 34 আর্মস্ট্রং। এগুলো একটু জানতে পারলে ভালো, আর না জানতে পারলে কোনো প্রবলেম নেই। আর এখানে দেখো, এই যে এটা হচ্ছে পেন্টোজ সুগার, এই যে এটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। এবার দেখো, এই পেন্টোজ সুগার ইনঅর্গানিক ফসফেট একটা একটার সাথে যুক্ত রয়েছে কোন মাধ্যমে? এগুলাকে বলা হয় নাইট্রোজেন বেস বা ক্ষার। ক্লিয়ার? এখন এটা নিয়ে একটু কথা বলি। নাইট্রোজেন বেস বা ক্ষার হচ্ছে দুই ধরনের, কিছু হচ্ছে পিউরিন বেস আর কতগুলো হচ্ছে পাইরিমিডিন বেস। পিউরিন বেসের মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিন বেসের মধ্যে সাইটোসিন এবং আরেকটা হচ্ছে কি থাইমিন। এবং এইগুলা কিভাবে যুক্ত থাকে? এখানে আমাদের অ্যাডেনিন সাহেব যুক্ত থাকবে থাইমিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে। ওকে, একইভাবে আমার গুয়ানোসিন সাহেব যুক্ত থাকবে সাইটোসিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধ দিয়ে, অর্থাৎ এটি জিসি। অ্যাডেনিন থাইমিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ড, অর্থাৎ একটা পিউরিন বেস আর একটা পাইরিমিডিন বেসের সাথে যুক্ত থাকে। তবে অ্যাডেনিন থাইমিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড আর গুয়ানিন সাইটোসিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ড যুক্ত আছে। তোমরা যদি এখানে একটু কষ্ট করে দেখো, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। এখানে দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো, অ্যাডেনিন থাইমিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড আর গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ড যুক্ত আছে। সো এই বিষয়টা একটু দেখো। আমি এখানে তোমাকে পেন্টোজ সুগার দেখিয়েছি, কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এটা পেন্টোজ সুগার, এটা হচ্ছে অজৈব ফসফেট, এগুলো হচ্ছে নাইট্রোজেন ক্ষার। এবং এই তিনটার কম্বিনেশনের মাধ্যমে নিউক্লিওটাইড তৈরি হয় এবং একটা ডিএনএ এর মধ্যে অসংখ্য নিউক্লিওটাইড থাকে। এবং এই ডিএনএ নিয়ে 1953 সালে এই যে ডিএনএ মডেলটা, এই মডেলটাকে বলা হয় দ্বিসূত্রক মডেল বা ডবল হেলিক্স মডেল। এই ডবল হেলিক্স মডেলের জন্য 1953 সালে ওয়াটসন এবং ক্রিক মূলত একটা ধারণা দেন এবং এর 10 বছর পরে 1963 সালে তারা প্রাইজ লাভ করেন, নোবেল প্রাইজ। তাহলে 1953 সালে তারা এই ডিএনএ ডবল হেলিক্স মডেলটা উপস্থাপন করেন এবং এর আরো 10 বছর পর তারা নোবেল প্রাইজটা লাভ করেন। এই হলো বিষয়। স্যার চ্যাপ্টার 2 পড়াবেন প্লিজ? চ্যাপ্টার 2 তো অনেক আগে শেষ করেছি বাবা। চ্যাপ্টার 2 যদি না পড়াই থাকি তাহলে তোমরা বলতে পারো যে স্যার আরফাত স্যার সেটা পড়ায়নি। এই যে দেখো চ্যাপ্টার 2 ক্লাস, দেখো বলো, যদি না পড়িয়ে থাকি বলতে পারো যে স্যার স্যার পড়ায়নি। স্যার 14 চ্যাপ্টারের উপর একটা লাইভ ক্লাস নেবেন? 14 চ্যাপ্টার তো নাই, মেবি বাফারিং করে। কই, বাফারিং তো করার কথা নয় মেবি। তারপরে যদি করে, নেটওয়ার্ক প্রবলেম যদি হয়, কোনো কারণে যদি মাইক্রোফোনে প্রবলেম হয়, সাউন্ড যদি ডিস্টার্ব করে, তোমরা একটু জানাতে পারো, কোনো সমস্যা নেই, নিজ দায়িত্বে স্যার, নো প্রবলেম। ওকে, এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? মারুফ, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে স্যার, আমাদের এই যে আরফাত একাডেমির যখন তোমরা হোম ট্যাবে আসবা, আমার একটা অনুরোধ থাকবে, স্যারের একটা অনুরোধ, তোমাদের প্রতি একটা স্যারের অনুরোধ থাকবে। সেই অনুরোধটা হচ্ছে, এখানে হোম ট্যাবের মধ্যে এখানে দুইটা নিয়ত চ্যানেল রয়েছে। সো এই চ্যানেল, তোমরা কোর্সটিকে চিনো, বেলাল ভাইকে চিনো, বেলাল স্যারকে তোমাদের সবার পরিচিত। ওনার সাথে আমার একটা কম্বিনেশন, যথেষ্ট সম্পর্ক, ভালো সম্পর্ক রয়েছে। সো ওনাকে তো তোমরা অলরেডি চিনো। আর এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল, আরফাত স্যার। আর এখানে এই কোর্সটিকার এই থেকে যা আছে সবগুলা চ্যানেলকে তোমরা একটু পুক করে দিয়ে আসবা, অর্থাৎ একটা টুকা দিয়ে আসবা, ক্রিং ক্রিং করে একটা বেলটা একটু বাজিয়ে দিবা। এবং যারা অ্যাটলিস্ট আমাকে চিনো বা আমাকে জানো যে আমার সাথে তোমাদের যে একটা ভালো বন্ডিং রয়েছে, এখানে এই দুইটা চ্যানেলের মধ্যে গিয়ে, এই দুইটা হচ্ছে আমার পরিচিত দুজন বড় ভাই। সো এই দুইটা চ্যানেলে গিয়ে ভিডিওতে একটু বলে দিবা যে থ্যাংক ইউ, আরফাত স্যারের মাধ্যমে এসেছি, এবং ক্রিং করে একটু বেল বাটনটা একটু অন করে দিবা, যাতে একটা ভালো একটা বন্ডিং থাকে আর কি। ওকে, এটা আমার একটা অনুরোধ থাকবে। আর তোমাদের যারা বড় ভাইয়ারা রয়েছে, তাদের জন্য তো একটা জিনিস স্যার আমি অলরেডি বাজারে ছেড়েছি, সেটা তোমরা জানো যে দুইটাই কপি রয়েছে, একটা হচ্ছে টিচার্স কপি আর একটা হচ্ছে স্যার স্টুডেন্টস কপি। সো এই দুইটা সাজেশন যদি তারা নেয়, অ্যাটলিস্ট গণিতের মধ্যে এই 50টা ম্যাথ করলেই তারা A+ পাবে, গণিতে A+ পাবে। ওকে, এরপর আমরা হায়ার ম্যাথ নিয়ে আসছি, এরপর আমরা উচ্চতর গণিত নিয়ে আসবো, সরি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা সাজেশন নিয়ে আমরা আসছি, নো প্রবলেম। আমাদের সাথে থাকলে অবশ্যই সবগুলো পাবে। এগুলো হচ্ছে টিচার্স কপি, টিচার্সের জন্য যে সকল টিচার্সের সৌজন্য কপি প্রয়োজন তাদেরকে দিচ্ছি। আর এটা হচ্ছে স্টুডেন্টস কপি। সো
যাদের প্রয়োজন তোমাদের বড় ভাই বা বড় বোনের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এটা সংগ্রহ করতে বলবা অবশ্যই। আর স্ক্রিনে তো আমাদের প্রত্যেকটা ইয়া রয়েছে, স্ক্রিনের এখানে আমাদের যোগাযোগের প্রত্যেকটা ঠিকানা কিন্তু রয়েছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে স্যার, এখনই যাচ্ছি। থ্যাংক ইউ জুবাইর আহমেদ, ধন্যবাদ। এটা আমার একটা অনুরোধ থাকবে সবার প্রতি। ওকে মোহনা, 14 অধ্যায় নিয়ে একটু চিন্তা করছি। তামিম, হিংসায় উন্মুক্তপন্থী নিষ্ঠুর দণ্ড। ওকে, আজকে কিন্তু ব্লক করবা না, কমেন্টস ব্লক করবা না। ব্যাড কমেন্টস করলে সেটা আমি দেখবো, আমি ইয়া করব। ওকে, থ্যাংক ইউ সঞ্জিতা। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা একটু প্যাভিলিয়নে ব্যাক করি। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, এই যে ডিএনএ নিয়ে আলোচনা করেছিলাম, ডিএনএ নিয়ে স্যার কি বলেছিল, ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে ক্রোমোজোমের মেইন একটা উপাদান। ওকে, এই ডিএনএ অণুটা হচ্ছে 2 সূত্র বিশিষ্ট, 2টা সূত্র আছে, একটা 5 দিয়ে শুরু হয়ে এখানে 3 তে গিয়ে শেষ হয়, আর একটা 3 তে শুরু হয়ে 5 এ গিয়ে শেষ হয়। ওকে, এবং এটা হচ্ছে পলিনিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। পলিনিউক্লিওটাইড মানে অসংখ্য নিউক্লিওটাইডের একটা কম্বিনেশন, আর সর্পিলাকার মাধ্যমে হচ্ছে সাপের মতো। ওকে, এরপর এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি তার উপাদানগুলা কি কি। স্যার 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে। নাইট্রোজেন বেস আবার 2 ধরনের, কতগুলা পিউরিন আর কতগুলা পাইরিমিডিন। কিভাবে যুক্ত থাকে সেটাও তোমাদেরকে এখানে দেখিয়েছি আমি। প্রত্যেকটা অ্যাডেনিন থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন। এরপর আরেকটা হচ্ছে অজৈব ফসফেটের মাধ্যমে, এই 3টাকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। আর এই সমস্ত এখানে আরো অনেকগুলো কাহিনী আছে। এর ব্যাসটা হচ্ছে 20 আর্মস্ট্রং। 1 আর্মস্ট্রং মানে হচ্ছে 10 মিটার। এখানে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির প্রতিটা ধাপের দূরত্ব হচ্ছে 3.4 আর্মস্ট্রং। আর এখানে একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে টোটাল 20টা সিঁড়ি, 10টা সিঁড়ি রয়েছে। সেই হিসেবে সম্পূর্ণ ঘূর্ণনের দূরত্ব হচ্ছে 34 আর্মস্ট্রং। আর এই সমস্ত কাহিনীগুলো কে বলেছিলেন, আমাদের ওয়াটসন কাকু এবং আরেকটা হচ্ছে ক্রিক কাকু। এই দুজনই মূলত 1953 সালে ডিএনএ ডবল হেলিক্স মডেলটা উপস্থাপন করেন। তার জন্য আরো 10 বছর পর তারা একটা নোবেল প্রাইজ লাভ করেন, যেটা আমাদের ডক্টর ইউনুস সাহেব লাভ করেছিলেন। এই হলো আমাদের ডিএনএ নিয়ে অনেক কাহিনী। এবং এই ডিএনএ হচ্ছে জিনের একটা ক্রোমোজোমের একটা উল্লেখযোগ্য রাসায়নিক একটা উপাদান। ওকে, নেক্সট, তৃতীয় বংশগতি বস্তু, এটা হচ্ছে আরএনএ। সো ডিএনএ যদি স্যার ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হয়, তাহলে আরএনএ কি হবে? অবভিয়াসলি রাইবোনিউক্লিক অ্যাসিড হবে। ইটস সিম্পল। এখন ডিএনএর মধ্যে তোমরা সূত্র কয়টা দেখছিলা স্যার? 2টা দেখছিলা, সাপের মধ্যে এরকম আঁকা বাঁকা 2টা দেখছিলা। তাহলে আরএনএর মধ্যে সূত্র কয়টা স্যার? একটা সূত্র, জাস্ট একটা দিয়ে শুরু, একটা দিয়ে শেষ। ওকে, তাহলে আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, মুখস্থ রাখবা, কারণ এগুলা এক কথায় উত্তর বা এমসিকিউ বিভিন্ন জায়গায় আসে। এবং এখানে একটা আছে, তবে সেটাও পলিনিউক্লিওটাইড সূত্র, সেম পলিনিউক্লিওটাইড। এই 3টার মাধ্যমে একটা নিউক্লিওটাইড তৈরি হয়, এবং এইগুলো অসংখ্য নিউক্লিওটাইড যখন একটার সাথে একটা যুক্ত হয় তখন আমরা সেটাকে পলিনিউক্লিওটাইড বলি। সেম এখানেও পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, অজৈব ফসফেট থাকবে। তবে নাইট্রোজেন বেস আবার 2 ধরনের, কতগুলা পিউরিন বেস আর কতগুলা পাইরিন বেস। এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কি, নাইট্রোজেন বেসের মধ্যে পিউরিন বেসগুলো হুবহু সেম আগের মতো রয়েছে, অ্যাডেনিন গুয়ানিন। কিন্তু 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 পাইরিমিডিন বেসের মধ্যে এখানে ছিল সাইটোসিন থাইমিন, আর এখানে থাইমিনের পরিবর্তে কি রয়েছে স্যার? আমাদের ইউরাসিল। ওকে, তাহলে বন্ডিংটাও সেম আগের মতো, এখানে কোনো পার্থক্য নাই। এখানে অ্যাডেনিন ইউরাসিলের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে, আর আমাদের গুয়ানিন কাকু সাইটোসিন কাকুর সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। সেম আগের মতোই রয়েছে, তবে ডিএনএ এর মধ্যে পাইরিমিডিন বেসের মধ্যে যেটা থাইমিন ছিল, আর এর মধ্যে ওই জিনিসটা উইথড্র করে সেখানে কি চলে এসেছে? ইউরাসিল চলে এসেছে। ওকে, তাহলে আরএনএ নিয়ে আর কি কোনো কমপ্লেইন আছে বলতে পারো। ডিএনএ এবং আরএনএ দুইটাই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, একটু মনে রাখতে হবে, ভৌত রাসায়নিক উপাদান। স্যার ওই স্যারদের ভিডিওতে কি কমেন্ট করব যে হ্যাঁ আরফাত স্যার, হ্যাঁ আমার নামটা একটু মেনশন করে দিও, এই আর কি। ওকে, থ্যাংক ইউ। সবাই যুক্ত হোক, ক্লাসগুলো কিন্তু শেয়ার করো, ক্লাসগুলো শেয়ার করো। আমি 2 দিন ক্লাসে প্রেজেন্ট থাকতে পাইনি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। আমার অফলাইন বেসের ব্যস্ততার জন্য, এসএসসি 2025-এর ব্যস্ততার জন্য, এবং এই যে সাজেশন কপিগুলো বের করার জন্য খুবই ব্যস্ত সময় পার করেছি। এই আর কি। তোমরা চাইলে এখানে আমাদের এই ইয়াগুলা দেখতে পারো, আমরা সাজেশনগুলো প্রিন্ট আউট কিভাবে করছি। এই যে এই আজকে যদি উল্লেখযোগ্য, এই যে দেখো আমরা সাজেশনগুলো কিভাবে বের করছি। সো দেখো প্রিন্ট আউট কিভাবে করছি এই জিনিসটা। আজকে যদি উল্লেখযোগ্য প্রেজেন্ট থাকো, আজকে আরো 2টা সাজেশন ফ্রি দিয়ে দিব। একটা হচ্ছে ডিটি অর্থাৎ ডিজিটাল টেকনোলজি, আর একটা কোনটা দিব? একটা কোনটা দিব? বাংলা তো এর আগে মেবি দিয়ে দিয়েছি। আচ্ছা,
সামাজিক বিজ্ঞান বা বিশ্ব পরিচয় যেটা রয়েছে সেটা। ওকে, এই দুইটা আমি ফ্রিতে দিয়ে দিব। সো এটা সাজেশনটা তোমাদের বড় ভাই বা বড় বোনকে কালেক্ট করতে বলবা। এই দুইটা আমি ফ্রি দিয়ে দিব। সো দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। উল্লেখযোগ্য প্রেজেন্ট থাকলে অবশ্যই মিস্টার ডিটি সাবজেক্ট প্লাস আরেকটা হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্স আর কি। ওকে, এই দুইটা ফ্রি পেয়ে যাবা। নেক্সট লাস্ট ওয়ান, বংশগতি বস্তু, খুবই ইম্পর্টেন্ট, জিন। এখন প্রশ্ন আসতে পারে স্যার জিন কি? অনেকে বলে স্যার রাতের আঁধারে, স্যার রাতের আঁধারে যখন যে যে জিনিসটা স্যার আমাদেরকে এরকম গলা টিপে ধরে না, ওটাই হচ্ছে স্যার জিন, তাই না? আসলে জিন কিন্তু বিজ্ঞান এবং নর্মাল ভাষায় জিন কিন্তু দুই ধরনের। তুমি যে জিনের কথা বলছো সেটাও কিন্তু জিন, তবে সেটাকে ইয়া করা যাবে না তা নয়। জিন জাতি আছে, এটার স্পেলিংটা হচ্ছে এরকম। আর এখন তুমি যেটা পড়তেছো বিজ্ঞানের, এটা স্পেলিংটা হচ্ছে এরকম, এটা বিজ্ঞান। ওকে, এটা বিজ্ঞান। আর এটা হচ্ছে রাতের আধারে, যেটা আমাদেরকে গলা টিপে ধরে। ওকে, তাহলে দুইটাই জিন, তবে এটা হচ্ছে রাতের আধারে যেটা আমাদেরকে গলা টিপে ধরে সেটা, আর এটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় যেটা জিন। এখন জিন জিনিসটা তুমি দুইভাবে সংজ্ঞায়িত করতে পারো। স্যার ডিএনএর একটি খণ্ডিত অংশ যা মানুষের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত করে তাকে জিন বলে। অথবা তুমি চাইলে এটাও বলতে পারো জীবের সব দৃশ্যমান ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে এককটা রয়েছে এটাকে আমরা জিন বলতে পারি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাটা, এবং আমার খুবই পছন্দ। কেন? এটা নিয়ে যখন আমরা জিনের মধ্যে আলোচনা করব তখন কিন্তু বিস্তারিত তোমরা পেয়ে যাবা। এখানে দুইটা কথা বলা হয়েছে, সব দৃশ্যমান এবং অদৃশ্যমান লক্ষণ। এখানে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিছু লক্ষণ স্যার বাবা মা থেকে আমাদের বডিতে যখন চলে আসে, কিছু লক্ষণ স্যার প্রকাশিত হয়, কিছু লক্ষণ কিন্তু প্রকাশিত হয় না। যে লক্ষণগুলো প্রকাশিত হয় সেগুলো দৃশ্যমান, আর যেগুলো কিন্তু প্রকাশিত হয় না সেগুলো কিন্তু অদৃশ্যমান। আমরা যখন একটু পর প্রকট এবং প্রচ্ছন্ন এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তখন কিন্তু এগুলা মাথায় আসবে। সো তুমি দুইভাবে বলতে পারো স্যার জিন হচ্ছে কি ক্রোমোজোমের ডিএনএর একটি খণ্ডিত অংশ যা মানুষের বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত করে, অথবা জীবের সব দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্যের যে নিয়ন্ত্রণকারী যে এককটা রয়েছে ওইটাকে তুমি জিন বলতে পারো। এবং এই জিনের অবস্থানটা কোথায়? আর আমাদের যে রাতের আঁধারে যে জিনটা রয়েছে এটা কোথায় অবস্থান করে? স্যার অন্ধকার জায়গায়। আর আমাদের এই জিনটা কোথায় অবস্থান করে? স্যার ক্রোমোজোমে। ওকে, সবসময় ক্রোমোজোমেই সে অবস্থান করে, ক্রোমোজোমেই অবস্থান করে। এবং এই লুকাস নিয়ে একটু কথা বলতে পারো। ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গার মধ্যে জিনগুলো অবস্থান করে বা জিনটা থাকে ওই জায়গাটিকেই বলা হয় মূলত লুকাস। যদি একটু এটা নিয়ে আরেকটু কথা বলবো আমি, লুকাস নিয়ে কথা বলবো, জিনোম নিয়ে কথা বলবো, বিভিন্ন কতগুলা ওয়ার্ড নিয়ে কথা বলবো যেগুলোকে বায়ো ডিকশনারি তোমরা বলতে পারো, এই ওয়ার্ডগুলো নিয়ে কথা বলবো। তাহলে লুকাস হচ্ছে কি ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে আমরা লুকাস বলতে পারি। অথবা তুমি যদি আরেকটু ক্লিয়ার করতে চাও, এই যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন পাওয়া যায় ওই স্থানটিকে বলা হবে মূলত লুকাস। ওকে, ক্রোমোজোমের সব জায়গায় তো আর জিন থাকে না, যে জায়গার মধ্যে জিনটা থাকে ওইটাকে বলা হয় লুকাস। আর জিন হচ্ছে বংশগতির নিয়ন্ত্রক, খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো ডিএনএ আরএনএ এর মধ্যে একটা প্রোটিন রয়েছে হিস্টোন, এবং এটার মাধ্যমে দেখো এই বৈশিষ্ট্যটা মূলত এই জিনের মাধ্যমে স্থানান্তরিত হয়। এখন আমাদের মুখ্য বিষয় স্যার জিন তত্ত্ব। এর মধ্যে আমাদের অলরেডি স্যার বংশগতি শেষ, আমাদের বংশগতি স্টার্ট গুড বাই। বংশগতি নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি স্যার খুব দ্রুত আমাকে একটু জানিয়ে দাও যে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারিনি, আমি প্রয়োজনে আরেকবার রিপিট করব, নো প্রবলেম। এখন আমরা বংশগতি অলরেডি ক্লোজ করে আমরা একটু করতে যাচ্ছি। বংশগতির মৌলিক বাহক হচ্ছে জিন। ভেরি গুড, আরো একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়ে দিয়েছো। স্যার আপনি কোথা থেকে ক্লাস করান? স্যার আমি মাটির উপর থেকে ক্লাস করাই। অবভিয়াসলি মহাশূন্য তো আর ক্লাস করে না। থ্যাংক ইউ। পিতামাতার বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তর হয় জিনের মাধ্যমে। ইয়েস, জিন কি ওইটা বলতে পারো, নো প্রবলেম। স্যার আপনি প্রতিদিন প্রেজেন্টটা কি কই কই ওই দিন আমাকে পিডিএফ দেন না কেন? কে বলছে? প্রত্যেকজনকে আমি পিডিএফ দিছি, শুধুমাত্র একটু আগে একজন নক করেছে, ওকে পিডিএফ দিতে পারি না কারণ আমি লাইভ ক্লাসে প্রবেশ করে ফেলেছি। লাইভ ক্লাস শেষ করে তাকে পিডিএফ দেবো। পিডিএফ পেতে হলে দুইটা কাজ করতে হবে। এই ক্লাস চলনরত অবস্থায় এই যে একেবারে এই যে কমেন্ট সহ একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এই স্ক্রিনশটটা এখানে আমার একটা হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপের মধ্যে পুক করে দিবা, এবং হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসার সাথে সাথে আমি পিডিএফ গুলা দিয়ে দিই। পিডিএফ পেতে হলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ওকে, মনোমার হচ্ছে এক সিঙ্গেল, মনোমার এক এক সিঙ্গেল উপাদান। আচ্ছা মুহিবুল্লাহ কোনটা বুঝাইতাম বলো বাবা? যেটা বুঝাইতে বলো সেটাই বুঝাবো, নো প্রবলেম। বলো মনোমার মানে হচ্ছে এক,
পলিমার মানে হচ্ছে অসংখ্য, পলি শব্দের অর্থ হচ্ছে অসংখ্য। মারুফ, বুঝতে পেরেছো? ওকে, আমি প্রত্যেকজনকে পিডিএফ প্রোভাইড করেছি। পিডিএফ পাইতে হলে এখানে একটা স্ক্রিনশট দিতে হবে। আরেকটা, এতক্ষণ পর্যন্ত যদি এই ভিডিওটার মধ্যে একটা লাইক আর শেয়ার না দাও তাহলে কি আর মজা থাকে? তো বুঝতে হবে না। স্যার, এলিল মানে কি? এখনো যাই না মা, আসতেছি। এলিল কি, ফ্যাক্টর কি, জিনোম কি, প্রকট কি, হেটারোজাইগাস কি, হোমোজাইগাস কি, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, ব্যাক ক্রস কি, টেস্ট ক্রস কি, অনেকগুলো দেখতে পাবা। শুধু মাথার উপর দিয়ে আজকে শুধু প্লেন উড়াবো। ওকে ওকে, ডান। বংশগতি শেষ। জিন তত্ত্ব বা জেনেটিক্স, এটা বর্তমানে খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। যে সকল পাবলিক ইউনিভার্সিটিতে জেনেটিক্স বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে, তাদের আসলে জবটা বাংলাদেশে তেমন একটা নাই বললেই চলে। ওদেরকে অলরেডি পড়ালেখা চলনরত অবস্থায় বিদেশে হায়ার করে নিয়ে যায়। সো খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট স্যার, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং মোস্ট ডিমান্ডেবল একটা সাবজেক্টের মধ্যে পড়ে। সো এগুলো একটু দেখবা। শুধু যে ডক্টর ইঞ্জিনিয়ার হলে যে তোমার ইয়া, তা কিন্তু নয়। এই যে দেখো এই সাবজেক্টগুলা, ফ্লাইট ফিজিক্স, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে সাবজেক্টগুলো, এগুলো তো স্যার অনেক ডিমান্ডেবল সাবজেক্ট, অনেক ডিমান্ডেবল, বুঝছো? এরপর আসো, জেনেটিক্স কি? স্যার, জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশ পরম্পরা, যে সঞ্চালনের যে একটা ধরন বা ফলাফল, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটাকে মূলত আমরা জিন তত্ত্ব বা জেনেটিক্স বলতে পারি। ওকে, এখানে সবগুলো দেওয়া রয়েছে। জীবের গঠন থেকে শুরু করে কাজ, বংশ পরম্পরা, অর্থাৎ জিনের যে 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করা হয়, ওটাই হচ্ছে মূলত বংশগতি বিদ্যা বা জিন তত্ত্ব বা জেনেটিক্স। ক্লিয়ার? এখন এই জেনেটিক্স বা জিনতত্ত্ব শব্দটা সর্বপ্রথম উইলিয়াম ব্যাটসন 1905 সালে সর্বপ্রথম এই শব্দটি উল্লেখ করেছেন। বানানটা একটু ভুল হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তোমরা চাইলে এগুলো স্লাইডগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পড়তে পারো। এগুলো আমার ওই পিডিএফ নোট থেকে আমি এখান থেকে নিয়েছি। এরপর আমাদের গ্রেগর জোহান কাকুকে কেন জিনতত্ত্বের জনক বলা হয়, অর্থাৎ ফাদার অফ জেনেটিক্স কেন বলা হয়, এটা স্যার 100% আসবে, কোনো কথা নাই। বন্দুকের গুলির টার্গেট মিস হবে, কিন্তু আরফাত স্যারের কথা মিস হবে না। আজকে লিখে রাখো, অধিকাংশ স্কুলের বার্ষিক পরীক্ষায় এই ইয়াটা আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের জন্য, কেন গ্রেগর জোহান মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়। আচ্ছা, আমাদের মেন্ডেল কাকু নিয়ে একটু কথা বলি। আমাদের মেন্ডেল কাকুর জন্ম হচ্ছে 1822 এবং 1884, জন্ম মৃত্যু 1822 থেকে 1884 পর্যন্ত ওনার জন্ম মৃত্যু ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত উনি ওনার জীবদ্দশায় কখনো উনি স্বীকৃতিটা পান নাই। ওনাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল প্রায় ওনার মৃত্যুর আরো 16 বছর পর, অর্থাৎ 19 শতকের দিকে। এটা তার জন্য একটা দুর্ভাগ্য। তো আমাদের জোহান কাকু ছিলেন, মেন্ডেল কাকু ছিলেন, জোহান বললে অনেকে চিনবে না, এখানে বানানটা একটু ইয়া রয়েছে। এটা ইংলিশে হয় ইউহান আর বাংলায় হয় জোহান। ওই ইংলিশে বলা হয় ইউবরাজ সিং আর বাংলায় বলা হয় যুবরাজ সিং। এগুলো একটু তোমরা জানো, ইংলিশে আমার চাইতে তোমরা আরেকটা অ্যাডভান্স বুঝো, সো একটু মনে রাখবা। তো আমি মেন্ডেল বলি। মেন্ডেল কাকু ছিলেন অস্ট্রিয়ার একজন ধর্মযাজক, অর্থাৎ গির্জার একজন ফাদার। তো উনি যখন গির্জার ফাদার ছিলেন তখন তিনি দেখতেন, যখন গির্জায় লোকজন উপস্থিত হতেন তখন তিনি একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে পিতা এবং মাতার সাথে যখন তাদের সন্তানরা যায়, তখন তিনি একটা বিষয় লক্ষ্য করেন যে সন্তানের চেহারা অনেক সময় বাবার মতো হয়, আবার অনেক সময় মায়ের মতো হয়, এবং অনেক সময় দেখা যায় বাবার মতো লম্বা হয়, আবার অনেক সময় মায়ের মতো খাটো হয়, অথবা অনেক সময় দেখা যায় চুলগুলা বাবার চুলের মতো কুকড়ানো হয়, অনেক সময় মায়ের মতো সিল্কি টাইপের চুলগুলা হয়। এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তিনি উপলব্ধি করে, তিনি বুঝতে পারেন এর মধ্যে কোন একটা মেকানিজম আছে, এবং এই মেকানিজম গুলা নিয়ে তিনি পরবর্তীতে চিন্তা করতে থাকেন, এবং তিনি তার গির্জার পাশে একটা ছোট্ট বাগান করেন। সেখানে তিনি 34 ধরনের মটরশুঁটি গাছ রোপণ করেন, এবং তিনি সেখানে বিভিন্ন গবেষণা করে তারপর সেখান থেকে 2টা শত্রু আবিষ্কার করেন, এবং এগুলা থেকে মূলত আমাদের মেন্ডেল কাকুর যে উত্থান, সেই উত্থানটা হয়েছিল। যদিও তিনি তার জীবদ্দশায় এই স্বীকৃতিটা পান নাই, আরো 16 বছর পর মৃত্যুর 16 বছর পর তিনি এই স্বীকৃতিটা পেয়েছেন। তো এই ছিল মূলত আমাদের মেন্ডেল কাকু নিয়ে কিছু কথা। উনি অস্ট্রিয়ার একজন ধর্মযাজক ছিলেন। অস্ট্রিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মেডিকেল, মেবি ওইখানে আমি যদি ভুল না বলি, তারপর একটু দেখবা অনেক সময় একটু মিস্টেক হইতেই পারে। বিশ্বের সবচেয়ে দামি মেডিকেল অস্ট্রিয়া যেটা আছে সেটাই আশা করি।
এই হলো বিষয় আমাদের মেন্ডেল কাকু নিয়ে। এবং তিনি যে মটরশুটি গাছগুলো রোপণ করেন, স্যার দুনিয়াতে এত গাছ থাকতে আম গাছ, জাম গাছ, যে আম গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে মেনজিফেরা ইন্ডিকা, কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোকার্পাস হেটারো, হ্যাঁ অর্থোকার্পাস হেটারোফাইলাস, বুঝছো? তারপরে সেগুন গাছের সাইন্টিফিক নেম হচ্ছে টেকটোনা গ্রান্ডিস, নারকেল গাছের সাইন্টিফিক নেম হচ্ছে কোকাস নুসিফেরা। তো সমস্ত গাছ থাকতে ইনি কেন মটরশুটি গাছটা চুজ করলেন সেটা নিয়েও একটা কোয়েশ্চেন আছে, সেটা আমরা একটু পর জানবো। তাহলে আমাদের মেন্ডেল নিয়ে কিছু কথা বলি। মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় কেন? ইনি জন্ম হচ্ছে ইনি অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন এবং তিনি দীর্ঘ 7 বছর পর্যন্ত এই মটরশুটি গাছ 34 ধরনের মটরশুটি গাছ নিয়ে তিনি 2টা সূত্র আবিষ্কার করেন, যেগুলোকে মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বলে আখ্যায়িত করা হয়। এবং তাকে এই সূত্র 2টার জন্য বর্তমানে মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়। যদিও তিনি তার সূত্রের মধ্যে তেমন কোনো প্রবলেম ছিল না, শুধু একটাই ছিল, ইনি জিন শব্দটা উল্লেখ করেন নাই। এই জিন শব্দটা উল্লেখ করেন নাই, তিনি জিনটাকে ফ্যাক্টর বলে উল্লেখ করেছিলেন। এটাই ছিল মেন্ডেলের একটাই জাস্ট ড্রব্যাক, আর কোনো কিছু নয়। উনি শুধু একটাই মিস্টেক করেছিলেন, সেটা হচ্ছে ফ্যাক্টর। এবার আসো এই যে পরীক্ষার জন্য মেন্ডেল মটরশুটি গাছ কেন চুজ করলেন, এটা নিয়ে তোমাকে মাস্ট বি একটা পয়েন্ট বলতে হবে। তার মধ্যে আমি জাস্ট একটা দুটো এখানে লিখে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিবা। তারপর মেইন কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। যেমন মটরশুটি গাছ হচ্ছে 1 বর্ষজীবী, যার কারণে খুব সহজেই এটা যে কোনো জায়গায় রোপণ করা যায় এবং খুব দ্রুত রেজাল্টটা পাওয়া যায়। এই যে আয়ুকাল কম হওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যে সংকরায়ন এবং ফলাফল পাওয়া যায়। এখান থেকে কয়েকটা করতে হবে। আর মটরশুটি গাছের ফুলগুলো উভলিঙ্গ হয়, স্বপরাগায়ন ঘটে, অর্থাৎ নিজে নিজে একই গাছের মধ্যে পরাগায়ন ঘটে। স্বপরাগায়ন, পরপরাগায়ন, বিভিন্ন ধরনের পরাগায়ন আছে, তোমরা জানো। এরপর এখানে আছে দেখো, মূলগুলো আকারে বড় হয়, মটর গাছে খুব সহজে পরাগায়ন ঘটানো সম্ভব। ওকে, এরপর তুমি চাইলে এখান থেকে বলতে পারো যে মটর ফুল স্বপরাগে হয়, বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না, ফলে বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। এটাও তোমরা দিতে পারো, কয়েকটা বৈশিষ্ট্য তোমরা এখান থেকে দিয়ে দিবা। কেন তিনি মটরশুটি গাছটা চুজ করেছিলেন এখানে বিস্তারিত সবগুলো দেওয়া রয়েছে, সো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে। ওকে, তিনি কিন্তু কত ধরনের মটরশুটি গাছ নিয়ে গবেষণা করেন? 34 ধরনের মটরশুটি গাছ। কত বছর? স্যার 7 বছর যাবত। ওকে, কোনো কথা থাকলে বলতে পারো, কোনো কথা থাকলে বলতে পারো, কোনো কোয়েশ্চেন থাকলে। স্যার সায়েন্সের 2nd চ্যাপ্টারের ক্লাস করাবেন না? হ্যাঁ, সায়েন্সের 2nd চ্যাপ্টারের ক্লাস একটা বাকি আছে, ওটা করাবো। আগে এগুলা নিয়ে একটু কথা বলি। কাতলা, কাতলা, ইয়েস, কাতাল মাছের বৈজ্ঞানিক নেম। এরপর প্যান্থ্রেলিও, সিংহের বৈজ্ঞানিক নেম। এরপর প্যান্থ্রাটিক্রিস, যেটা হচ্ছে ভাগের বৈজ্ঞানিক নেম। কারণ মটরশুটি গাছ 1 বর্ষজীবী। থ্যাংক ইউ স্যার। জি মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলা হয়? হ্যাঁ, মেন্ডেলের প্রথম সূত্রের কয়েকটা নাম আছে, পৃথকীকরণ সূত্র বলা হয়, মনোহাইব্রিড ক্রসও বলা হয়, অনেকগুলো বলি। ওকে, আমরা এখন সেগুলো নিয়ে যাচ্ছি। আপাতত এগুলা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারো, এতক্ষণ যেগুলো পড়িয়েছি সেগুলা। যদি কোনো প্রশ্ন না থাকে, এখন আমরা যাব মেন্ডেলের প্রথম সূত্র। স্যার সূত্রতে যাওয়ার আগে কিছু আমাকে ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, কারণ এগুলা এখানে ব্যবহৃত হবে এরকম কিছু ওয়ার্ড। এইগুলা যদি না জানো তাহলে কিন্তু তুমি সূত্রের মধ্যে কিছুই বুঝতে পারবে না। ওকে ওকে, তাহলে দেখো, এখানে আমাদের কিছু ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। এগুলো হচ্ছে মূলত তোমাদের জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো ওয়ার্ড। এই জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো ওয়ার্ড আমি জাস্ট কিছু এক্সপ্লেনেশন করব। যেমন ফ্যাক্টর, ফ্যাক্টর মানে হচ্ছে ওই যে জিন, অর্থাৎ ডিএনএর একটি খণ্ডিত অংশ, অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, এটাকে মূলত জিন বলা হয়। তবে আমাদের মেন্ডেল কাকু এগুলোকে ফ্যাক্টর উল্লেখ করেছিলেন। ওকে, দুইটা কিন্তু সেম। ও, আরেকটা বিষয় আমি আগে থেকে বলিনি, এই যে মেন্ডেলের এই সূত্রগুলা, মেন্ডেল তো 1886 সালে 84 সালে মৃত্যুবরণ করেন। তখন কি করেন দেখো, তার কত বছর পর, তার 16 বছর পর, যখন 19 শতকের দিকে, আমাদের এখানে আমি মার্ক করেছিলাম, মেবি কোথায় গেল, দাঁড়াও, তোমাদের বইতে মার্ক করে রেখেছিলাম। এই যে 34 ধরনের প্রজাতি নিয়ে তিনি গবেষণা করেন, এগুলো সবগুলা দেওয়া আছে এখানে। কেন মটরশুটি গাছ নির্বাচন করেন সেটা নিয়ে কথা বলা হয়েছে। এই যে দেখো, মেন্ডেলের মৃত্যুর 16 বছর পর 3জন বিজ্ঞানী, একটা হচ্ছে হিউগো দা ব্রিস, আরেকটা হচ্ছে কার্ল করেন্স এবং আরেকটা হচ্ছে এরিক এস্কারমেক, এই 3জন বিজ্ঞানী যখন পৃথক পৃথক সময়ে এই বিষয়টা নিয়ে গবেষণা করেন, তখন তারা চিন্তা করেন যে আইরে, এগুলো তো স্যার অনেক আগে আমাদের মেন্ডেল কাকু শেষ করে ফেলেছিলেন। সেজন্য এই মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বা জিনতত্ত্বের কি বলা হয়, জনক বলা হয়। এটা একটু মাথায় রাখবা, কারণ এগুলা তোমাদের বই থেকে নিয়েছি এবং এটা খুবই ইম্পর্টেন্ট। কোন 3জন বিজ্ঞানী মেন্ডেলের
কাজগুলো করেছিলেন পরবর্তীতে। এই তিনজন বিজ্ঞানী যখন আলাদা আলাদাভাবে পৃথক পৃথক সময়ে গবেষণা করেছেন, তখন তিনজনই একই রেজাল্ট পেয়েছেন এবং তারা তিনজনই ডিসাইড করেছেন এগুলো আসলে আমাদের অবদান না, এগুলো হচ্ছে আমাদের মেন্ডেল কাকুরই অবদান। ওকে, প্রথমে আসো লুকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে এটাকে বলা হয় লুকাস। ওকে, এখন আসো এলিল বা এলিলেমুর। কে যেন বলেছিল এই এলিল বা এলিলেমুর জিনিসগুলো কি? স্যার, হোমোজাইগাস বা সমসস্ত ক্রোমোজোমের যে জিন জোড়া রয়েছে এই জিন জোড়াকে একটা এলিল বলা হয়। এই যে দেখো, সমসস্ত ক্রোমোজোমের জোড়ের নির্দিষ্ট লুকাসে অবস্থানকারী জিন বা জিন জোড়াকে একটাকে অপরটার কি বলা হয়? এলিল। এটা কিভাবে কাজ করে স্যার এই এলিলটা? স্যার, আমি যদি তোমাকে একটু দেখাই, এখানে এটা হচ্ছে স্যার পিতা, এটা হচ্ছে মাতা। সো পিতা থেকে একটা এসেছে, মনে করো মাতা থেকে একটা জিন এসেছে, এই দুইটাকে বলা হবে একটা এলিল। এখন এই যে পিতা থেকে ক্যাপিটাল টি এসেছে, মাতা থেকে স্মল টি এসেছে, অথবা এরকমও তো হইতে পারে যে স্যার পিতা থেকেও ক্যাপিটাল টি এসেছে, মাতা থেকেও ক্যাপিটাল টি এসেছে। ওকে, যখন এলিল দুইটা একই রকম হবে তখন আমরা তাকে বলবো হোমোজাইগাস। আর যখন এলিল গুলা স্যার দুইটা দুই রকম হবে তখন আমরা তাকে বলবো হেটারোজাইগাস। বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, সমসস্ত ক্রোমোজোমে অবস্থানকারী যে জিন জোড়া রয়েছে একটাকে অপরটার এলিল বলা হবে। এখন এই এলিল দুটো যদি স্যার একই প্রকৃতির হয় তখন আমরা তাকে বলবো হোমোজাইগাস, আর যখন উল্টো প্রকৃতির হবে তখন তাকে বলবো আমরা হেটারোজাইগাস। আমি সিম্পলের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি, এরপরে যদি না বুঝতে পারো স্যার আই হ্যাভ নাথিং টু ডু। ওকে, বুঝতে পেরেছো? এরপর প্রকট বৈশিষ্ট্য। স্যার, এই যে স্যার এলিল দুটো আসলো এখানে একটা অবশ্যই প্রকাশিত হবে, দুইটা তো আর একসাথে প্রকাশিত হবে না, যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। যেমন আমি এখান থেকে দেখাচ্ছি, মনে করো স্যার আমি ফার্স্টেরটাই দেখাচ্ছি। মনে করো এখান থেকে পিতার যে লম্বার জন্য দায়ী যে ক্যাপিটাল টিতে এসেছে এলিল, আর এখানে মাতার জন্য স্মল টিতে এসেছে। ওকে, মাতা খাটু, মা হচ্ছে কাটু, বাবা হচ্ছে লম্বা। সো দুইটা এলিল এসেছে, এর মধ্যে মনে করো পিতারটা প্রকাশিত হয়েছে, সেজন্য এটাকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য। আর মাতারটা যেহেতু প্রকাশিত হতে পারে নাই, এটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? দেখো আমাদের বডিতে কিন্তু স্যার পিতামাতার জন্য দায়ী যে পিতামাতার থেকে যে দুইটা এলিল এসেছে, প্রত্যেকটা এলিল কিন্তু আমাদের বডিতে আছে। যেমন লম্বার জন্য একটা এসেছে, কালারের জন্য একটা এসেছে, চুলের জন্য একটা এসেছে, গায়ের রঙের জন্য একটা এসেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য কতগুলো এলিল আমাদের বডিতে এসেছে। পিতা থেকেও এসেছে, মাতা থেকেও এসেছে। যেগুলো আমাদের বডিতে প্রকাশিত হয়েছে সেগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যেগুলো প্রকাশিত হয়নি সেগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার মানে শুধু প্রকটটা আমাদের বডিতে আছে, প্রচ্ছন্নটা নাই তা নয়, দুইটা কিন্তু এখানে আছে। ওকে, দেখো আমার একটা বৈশিষ্ট্য আমি যদি তোমাকে দেখাই, মনে করো স্যার পিতা থেকে আমার এখানে একটা এলিল এসেছে গায়ের রঙের জন্য, সেটাকে আমি দিলাম শ্যামলা। ওকে, আর মাথা থেকে একটা এসেছে আমার বডিতে, সেটা হচ্ছে স্যার ফর্সা। ওকে, পি দিলাম। এখন দুইটা এলিল আমার বডিতে আছে, এর মধ্যে মনে করো বাবারটা প্রকাশিত হয়েছে, সো আমি শ্যামলা। তার মানে এই এলিলটাও আমার বডিতে আছে, এটা প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে। এখন আমার সন্তানের মধ্যে যখন যাবে তখন কিন্তু আমার সন্তানের মধ্যে যখন আমি যখন বিয়ে করার পর আমার যখন সন্তান হবে তখন আমার সন্তানের মধ্যে এই দুইটা এলিল কিন্তু ঠিক হয়ে যাবে, বা দুইটা থেকে যে কোনো একটা যাইতে পারে। তখন কিন্তু একেবারে যে এই যে শ্যামলারটা যাবে এটা কিন্তু ফরজ নয়, তখন কিন্তু ওই মায়েরটা যেটা আমার বডিতে প্রকাশিত হয় নাই সেটা কিন্তু আমার সন্তানের বডিতে গিয়ে প্রকাশিত হতেও পারে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বেশিরভাগ ক্ষেত্রে এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ছেলেদের বেলায় পিতার গুলাই বেশি মূলত প্রকট হয়, আর মেয়েদের বেলায় মায়ের গুলা একটু বেশি প্রকট হয়। ওই যে বলে না, এই ছেলেটাকে দেখতে হুবহু তার বাবার মতো, এই মেয়েটাকে দেখতে হুবহু তার মায়ের মতো, বলে না, ওই এটার কথাই আর কি। বুঝতে পেরেছ নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? ওকে স্যার, মেন্ডেলের প্রথম সূত্র কি? এলিলটা আবার বুঝাই দেন। আচ্ছা, এলিলটা বুঝতে পারে নাই স্যার, আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়েছি, থ্যাংক ইউ সাব্বির। আপনি কি বিয়ে করেন নাই? অবভিয়াসলি বিয়ে করেছি, কেন বিয়ে করেনি? 10 বছর আগে বিয়ে করেছি, গত কয়েকদিন আগে, একেবারে কি যে বলে 10 বছর পূর্তি, এটাকে কি বলে ভুলে গেছি কেন, ম্যারেজ ডে পালন করেছি 10 বছরের। ওকে, মেহেদি হাসান, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছো। ওকে, সুমাই আক্তার, স্যার পরাগায়ন কি? ও,
পরাগায়ন এই জিনিসটা একটু ব্যাকে চলে গেছো, তারপরে বলছি মূলত পুংরেণু এবং স্ত্রী রেণুর মিলনের যে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে মূলত পরাগায়ন। ওকে ওকে, থ্যাংক ইউ। যাচ্ছি আমি আবারও একটু বলে আলোচনা করি, এলিল জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। এই যে দেখো, সমসস্ত ক্রোমোজোমের মধ্যে যে এক জোড়া যে জিন অবস্থান করে, এই জিনগুলোকে একটা অপরটার এলিল বলা হয়। এর মধ্যে একটা জিন তোমার পিতা থেকে আসবে অবভিয়াসলি, আর একটা জিন তোমার মাতা থেকে আসবে। বুঝতে পেরেছো? এই যে দেখো, সমসস্ত ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়াকে একটা অপরটার এলিল বলে। তুমি যদি এই ভাষাগুলো বুঝতে চাও, বিশ্বাস করো বুঝতে পারবা না, এগুলো আমি নিজেও বুঝতে পারি না, তাই আমি তোমাকে সহজে বোঝানোর চেষ্টা করেছি। একই জাতীয় ক্রোমোজোমের মধ্যে যে জিন দুটা অবস্থান করবে, একটা পিতা থেকে আরেকটা মাতা থেকে, এগুলাকে বলা হবে একটা অপরটার এলিল। এবং এই এলিল গুলা স্যার একই প্রকৃতির হইতে পারে, ভিন্ন প্রকৃতির হইতে পারে। যদি একই প্রকৃতির হয় তাহলে সেগুলোকে বলা হবে হেটারোজাইগাস, আর যদি ভিন্ন প্রকৃতির হয় তখন তাকে বলা হবে হোমোজাইগাস। যেমন এই যে দেখো, ক্যাপিটাল বি স্মল বি হেটারোজাইগাস। কিন্তু দেখো, ক্যাপিটাল টি স্মল টি অথবা ক্যাপিটাল বি স্মল বি, এটাকে বলা হবে হেটারোজাইগাস। বুঝতে পেরেছো? এবার প্রকট বৈশিষ্ট্য। এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটা মূলত প্রকাশিত হবে, এটাকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে না তোমার বডিতে, সেটাকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, এই যে এখানে লেখা আছে, হেটারোজাইগাস জীবের দুইটা বিপরীত বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও একটি বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অন্যটি অপ্রকাশিত থাকে। জীবের এই অপ্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, এখানেও দেখো সেম সবগুলো এখানে উল্লেখ করা আছে। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে সংকরায়ন ঘটালে F1 জনিত সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। তুমি এত কিছু বলার দরকার নাই স্যার, যে বৈশিষ্ট্যটা সংকরণের ফলে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটাকে বলা হবে হেটারোজাইগাস প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে না সেটাকে বলা হবে স্যার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এতটুকুই বলো, এর বেশি তোমার ধারণ ক্ষমতা নেই। এরপর আরেকটা ওয়ার্ড, ফিনোটাইপ। ফিনোটাইপ মানে হচ্ছে স্যার বাহ্যিক অনুপাত। যেমন আমি আমার লম্বার জন্য, লম্বাটা হচ্ছে ফিনোটাইপ, লম্বার জন্য আমি যে জিনটাকে ধরবো এটাকে বলা হবে জিনোটাইপ। অর্থাৎ ফিনোটাইপ হচ্ছে মূলত বাহ্যিক লক্ষণ প্রকাশ করে, আর জিনোটাইপ হচ্ছে জিনগত লক্ষণ প্রকাশ করে। বুঝতে পেরেছো? ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক লক্ষণ, যেমন আমি লম্বার জন্য, তারপরে শ্যামলা কালারের জন্য, সাদা কালারের জন্য, ফর্সা কালারের জন্য, বাদামি কালারের জন্য, তারপর আমার খাটুর জন্য, এই ওয়ার্ড গুলো হচ্ছে মূলত ফিনোটাইপ। এইগুলোর জন্য আমি যে জিনগুলো ধরবো, যেমন ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল বি স্মল বি, এগুলো হবে জিনোটাইপ। বুঝতে পারছো কিনা দেখো, ফিনোটাইপ জিনোটাইপ বুঝতে পারছো কিনা দেখো। বুঝতে হবে, নাহলে হবে না। জি স্যার বুঝছো স্যার, সাজেশনটা দিয়ে দিন, কিন্তু অবশ্যই দিয়ে দিব, 100% দিয়ে দিব, কেন দিব না, অবভিয়াসলি দিয়ে দিব। ওকে, তাহলে জিনোটাইপ ফিনোটাইপ অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন আমরা কিছু ইয়াতে যাব, প্যারেন্টাইল বা অপত্য। স্যার, যখন তুমি পিতা এবং মাতার মধ্যে ক্রস করাবো, মনে করো স্যার এই যে যখন আমি এই পিতা এবং মাতার মধ্যে ক্রস করাবো, এটাকে বলা হবে F1 জনু বা প্যারেন্টাইল 1। ওকে, মনে করো এখান থেকে কি হলাম, আমি হলাম। ওকে, পিতা এবং মাতার ক্রসের মাধ্যমে আমি হলাম, এবং আমার বউয়ের মধ্যে যখন আমি ক্রস করাবো, ও দাঁড়াও, তার আগে একটু কাহিনী করি, নাহলে হবে না। ওকে, এবার আসো, এদিকে আসো। তাহলে এখানে মনে করো আমার একজন শ্বশুর আছে আর আমার একজন শাশুড়ি আছে, ওনাদের মধ্যে ক্রস করানোর পর এটাও মূলত F1। ওকে, এখানে মনে করো আমার বউ এসেছে, তাহলে দেখো আমি এবং আমার মধ্যে যে ক্রসটা এটা হচ্ছে F1 বা প্যারেন্টাইল 1, আর আমার শ্বশুর এবং শাশুড়ির মধ্যে যে ক্রসটা এটা হচ্ছে F1, সেটাও F1। মূলত এটা একটা জেনারেশন। ওকে, এবার দেখো আমি এবং আমার বউয়ের মধ্যে যখন ক্রস করাবো, তখন আমাদের যে সন্তানটা হবে এটাকে বলা হয় F2, যেটাকে হবে জেনারেশন 2। ওকে, বা প্যারেন্টাইল 2। বুঝতে পেরেছো বিষয়টা? অর্থাৎ তুমি এবং তোমার বাবার মধ্যে যে ক্রসটা হয়েছে সেটা হচ্ছে F1। তোমার এবং তোমার ওয়াইফ বা তোমার বরের মধ্যে যে ক্রসটা হবে, এর ফলে যে তোমাদের সন্তান হবে, এটা হবে F2 বা জেনারেশন 2। এই যে দেখো, ক্লিয়ার? F1 এবং F2 এগুলো একটু মনে রাখতে হবে। এবার আসো, এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, যখন একটা বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করানো হবে, যেমন আমি লম্বা, আমার ওয়াইফ খাটো, এই ক্রসটাকে হবে একটা বৈশিষ্ট্যের জন্য, সো এটাকে হবে মনোহাইব্রিড ক্রস। আর দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস কি? যখন আমি আমার লম্বার সাথে আমার কালারটা কম্পেয়ার করব, লম্বা
কিন্তু বাদামি, লম্বা বাদামি। আর আমার ওয়াইফের বেলায় যদি খাটু এবং ফর্সা, যখন আমি এখানে দুইটা লম্বা বাদামি, আমার ওয়াইফের বেলায় খাটু ফর্সা, যখন আমি ক্রস করাবো তখন এটাকে বলা হবে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর। বুঝতে পারছো কিনা দেখো, এই মোনোহাইব্রিড ক্রসের অনুপাতটা একটু মনে রাখবা 9:3:1, আর ডাইহাইব্রিড ক্রসের অনুপাতটা মনে রাখবা 9:3:3:1, কারণ এগুলো এমসিকিউতে আসে। এগুলো আবার বিপরীত আছে, বুঝছো? যেমন এপিস্টাসিস, দ্বৈত এপিস্টাসিস, লিথাল জিন অনেকগুলো আছে, বা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এগুলো ইন্টারমিডিয়েট সেক্টরে তোমাদের পড়তে হবে অবশ্যই। তাহলে বুঝতে পেরেছো? এরপর আমাদের আরেকটা জিনিস জানতে হবে, টেস্ট ক্রস তোমরা জেনে নিও, ব্যাক ক্রস তোমরা জেনে নিও। এই যে জিনোম, স্যার জীবের একটি জননকোষের মধ্যে যতগুলো ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোমের মধ্যে যতগুলো জিন থাকবে সবগুলো জিনের সমষ্টিকে বলা হবে জিনোম। তাহলে দেখো, জীবের একটি জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান যে যতগুলো জিন থাকবে, যে যে বৈশিষ্ট্যের জন্য জিন থাকুক না কেন, লম্বার জন্য একটা জিন, কাটোর জন্য একটা জিন, গায়ের রঙের জন্য একটা জিন, বডির স্ট্রাকচারের জন্য একটা জিন, সবগুলা জিনিস সমষ্টিকে বলা হবে জিনোম। এটা একটু মনে রাখবা, এটা এমসিকিউ এক কথাইতে অনেক সময় চলে আসে। কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কোয়েশ্চেন থাকলে বলতে পারো, বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এই ওয়ার্ডগুলো বুঝতে হবে, নাইলে কিন্তু তুমি এখানে কিছুই বুঝতে পারবে না, এখানে কিছুই বুঝতে পারবে না। এই যে মেন্ডেলের সূত্রের মধ্যে কিছুই বুঝতে পারবে না, আদারওয়াইজ এখানে কিছুই মাথার উপর দিয়ে শুধু যাবে, মাথার উপর দিয়ে যাবে। এই ওয়ার্ডগুলো মাস্ট বি মনে রাখতে হবে, আমি বারবার বলছি, এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে বাই এনি প্রসেস। আমি আবার রিপিট করছি, সংক্ষেপে রিপিট করছি। স্যার দেখো, কই, আমি আবার রিপিট করছি, তোমাদের জন্য রিপিট করছি, দেখো সংক্ষেপে রিপিট করছি। ওকে, প্রথমে দেখো ফ্যাক্টর, যেটা আমাদের মেন্ডেল কাকু দিয়েছিলেন, পরবর্তীতে এটাকে আপডেট করে জিন বলা হয়েছে। মূলত ডিএনএ এর একটা খণ্ডিত অংশ, যেটা মূলত বংশগতির মৌলিক এবং কার্যিক একক স্থানান্তরিত করে এটাকে, অথবা দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্যের জন্য দায়ী একক, এটাকে বলা হয় ফ্যাক্টর বা জিন। এরপরে হচ্ছে লুকাস। লুকাস হচ্ছে কি, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিনগুলো অবস্থান করে। এলিল, ক্রোমোজোমের সমস্ত ক্রোমোজোমের মধ্যে যে জিন জোড়া দুটা রয়েছে, একটাকে অপরটার এলিল বলে। এগুলো একই প্রকৃতির হইতে পারে, ভিন্ন প্রকৃতির হইতে পারে। যদি স্যার জিনগুলো একই প্রকৃতির হয় তখন আমরা তাকে বলবো হোমোজাইগাস, আর যদি ভিন্ন প্রকৃতির হয় তখন আমরা তাকে বলবো হেটারোজাইগাস। প্রকট বৈশিষ্ট্য, দুইটা এলিলের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে সেটাকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে না সেটাকে বলা হবে স্যার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? এরপর ফিনোটাইপ। ফিনোটাইপ মানে স্যার বাহ্যিক লক্ষণ প্রকাশের যে নিয়ন্ত্রণ বা বৈশিষ্ট্যটা রয়েছে সেটা, আর জিনোটাইপ হচ্ছে জীবের জিনগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। ওকে, ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক লক্ষণ, আর জিনোটাইপ হচ্ছে জিনগত লক্ষণ। এরপর জেনারেশন বা অপত্য বংশ, এই জিনিসটা কি, পিতা এবং মাতার ক্রস, এটা হচ্ছে F1। সেখান থেকে তুমি এসেছো, তুমি এবং তোমার বউ বা বরের মধ্যে যে ক্রস, সেখান থেকে যে তোমাদের সন্তান উৎপন্ন হবে এটা হবে F2 বা জেনারেশন 2। এক সংকর বা মোনোহাইব্রিড ক্রস, একটা বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করালে লম্বা খাটো, এই ক্রসটা হবে মোনোহাইব্রিড। যদি আমি দুইটা নিই, লম্বা এবং কালো, ওদিকে নিলাম খাটো এবং ফর্সা, সো এটাকে বলা হবে ডাইহাইব্রিড ক্রস। এরপর এগুলা তোমরা একটু পড়ে নিবা। জিনোম, জীবের একটি জননকোষে ক্রোমোজোমে বিদ্যমান যতগুলো জিন থাকবে সবগুলোর সমষ্টিকে বলা হবে জিনোম। স্যার আমার পক্ষে আর সম্ভব না, থ্যাংক ইউ মুহিবুল্লাহ। টেস্ট ক্রস, এগুলো একটু পড়ে নিবা। ওকে বাবা, মেহেদি হাসান, এগুলো একটু পড়ে নিবা। ওকে, নেক্সট মেন্ডেল কাকু সূত্রতে একটু যাব। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো হাসিব, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো হাসিব। সুমাইয়া আক্তার, মেসেজ ডিলিট করে ফেলেছো কেন? আমি না বলেছি কোনো মেসেজ ডিলিট না করার জন্য? ওকে গো, এবার যাচ্ছি মেন্ডেলের প্রথম সূত্র। এই মেন্ডেলের প্রথম সূত্রের কতগুলা ভিন্ন নাম রয়েছে, যেমন তুমি চাইলে এটাকে কি কি বলতে পারো স্যার, এটাকে তুমি মোনোহাইব্রিড ক্রস সূত্র বলতে পারো, পৃথকীকরণ সূত্র বলতে পারো, বা জননকোষ শুদ্ধতার সূত্র বলতে পারো। স্যার এই সূত্রটা কিভাবে কাজ করবে?
স্যার সংকর জীবের ক্ষেত্রে বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী। বিপরীত মানে কি? লম্বা ভার্সেস কাটু, কালো ভার্সেস ফর্সা, মোটা ভার্সেস চিকন, এই ধরনের বিপরীত হইতে হবে। তাহলে আমরা কি করব? সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জন্য ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে। একদম এই চলো আমরা দুজন পাশাপাশি অবস্থান করব, ওকে? কিন্তু যখন তারা জননকোষ সৃষ্টি হবে তখন এ চলে যাবে এদিকে আর এ চলে যাবে এদিকে, সেজন্যই এটাকে বলা হয় পৃথকীকরণ সূত্র। আমি আবারও বলছি, এটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ এটা আমার সূত্র নয় যে আমি বানাই বানাই লিখবো। কারণ তুমি যদি বানাই বানাই লিখো তখন এটা মেন্ডেলের সূত্র হবে না, এটা তোমার সূত্র হয়ে যাবে, তখন তুমি একটা হাউন আঙ্কেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জন্য যে ফ্যাক্টরগুলা দায়ী সেগুলা শুরুতে মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় তারা পৃথক পৃথক জননকোষে বা গেমেটে প্রবেশ করবে। এটা হচ্ছে মূলত মেন্ডেলের প্রথম সূত্র। বুঝতে পেরেছো? দুইটাই কথা শুধু। প্রথমে তারা কি করবে? মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে। ওকে, মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে। লাস্টে কি? ওই পৃথক পৃথক জননকোষে প্রবেশ করবে। এটাই। সো এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? এখন আমরা এটার এক্সপ্লেনেশনে যাব। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে স্যার এটা আমি বুঝতে পারিনি, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এবার আসো, এই জিনিসটা তোমাদের বইতে ভুল বা একটা জিনিস এক্সপ্লেন করেছে, আমি সেই ভুলটাও তোমাদেরকে ধরিয়ে দিব স্যার। এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র না? আচ্ছা দাঁড়াও, আমি এখানে একটা স্লাইড নিলাম। এবার এই সূত্রটা আমরা প্রুভ করব, শুরুতে প্রুভ করব কিভাবে। দেখো, তোমাদের বইতে যে জিনিসটা এক্সপ্লেন করেছে সেটাও আমি এখানে রেখেছি, তোমরা বুঝতে পারবা। আমি কিন্তু তোমাদের একটা জিনিস এর আগে শিখিয়েছি স্যার, মনে আছে কিনা দেখো। স্যার জিনোটাইপ মানে স্যার জিনগত, জিনোটাইপ এগুলো মাস্ট বি অ্যালফাবেট জাতীয় হয়, এগুলো অ্যালফাবেট জাতীয় হয়। ওকে, এর আগে আমরা আরেকটা জন্য কি পড়েছিলাম? ফিনোটাইপ। ফিনোটাইপ মানে কি স্যার? বাহ্যিক। ফিনোটাইপ মানে হচ্ছে তোমার কালারটা মনে করো। ওকে, ফিনোটাইপ ফিনোটাইপ ফিনোটাইপটা মনে করো তোমার লম্বা বা কাটু, এটা আর কি, এগুলো আর কি, লম্বা কাটু এগুলা। আর মনে করো স্যার এখানে যদি আমি জিনোটাইপ হিসেবে লম্বার জন্য ক্যাপিটাল টি ধরি, কাটোর জন্য স্মল টি ধরি, এগুলো হচ্ছে আমার জিনোটাইপ আর এগুলো হচ্ছে ফিনোটাইপ। কিন্তু তোমাদের বইতে দেখবা এখানে এই জিনিসটা ভুল করেছে। আমি তোমাকে একেবারে প্রুফ দেখাচ্ছি। কোন জায়গায় কোন জায়গায়? বই কই? এই যে দেখো স্যার, স্যার এই যে এই জিনোটাইপটা হবে স্যার এখানে, আর এই ফিনোটাইপটা হবে স্যার এখানে। তুমি নিজেই দেখো, জিনোটাইপ মানে হচ্ছে, এই জিনোটাইপ মানে কি? জিনোটাইপ মানে অবশ্যই অ্যালফাবেট জাতীয় হবে, কারণ তুমি জিনকে অ্যালফাবেট দিয়ে প্রকাশ করেছো, তাহলে এটা অবশ্যই জিনোটাইপ হবে। আর ফিনোটাইপ হবে এটা বাহ্যিক বৈশিষ্ট্য, যেমন সবগুলা লম্বা হবে, সবগুলা কাটো হবে, লম্বা কাটো মিশ্রিত হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো একদম সহজ। ওকে, যাই হোক আমরা আমাদের মতো করে করি, ওরা ওদের মতো করে করেছে, আমরা এভাবে করব না, আমি এটা এভাবেই করব, তোমাদেরকে এভাবেই করাবো। ক্লিয়ার? তো প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা দুইটা বিপরীত বৈশিষ্ট্য নিচ্ছি। যেমন আমি এখানে একটা কালো নিচ্ছি আর একটা বাদামি নিচ্ছি। তো কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন, সেগুলাকে আমি ক্যাপিটাল বি দিলাম। আর যেগুলা বাদামি বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, এগুলাকে আমি স্মল বি দিলাম। সেই হিসেবে আমি জেনারেশন 1 কে F1 দিলাম এবং জেনারেশন 2 কে F2 দিয়ে প্রকাশ করলাম। এই জিনিসটা মাস্ট বি লাগবে, এটা ছাড়া কখনোই কাজ হবে না। আমি এই জিনিসটাকে একটু ইয়া করে নিচ্ছি। ওকে, এটা অবশ্যই লিখতে হবে। ফরস, ফরস এটা অবশ্যই লিখতে হবে শুরুতে। দড়ি বলে গিনিপিগের কালো বর্ণের জন্য এবং গিনিপিগের বাদামি বর্ণের জন্য দায়ী দুইটা জিন নিতে হবে, এবং এদেরকে F1 এবং F2 দুইটা জেনারেশন নিতে হবে, কারণ এখানে আমরা দুইবার ক্রস করাবো। কারণ তারা বলেছে, আমি তো আর বলি নাই, তারা বলেছে। এই যে দেখো, প্রথমবার ক্রসের মধ্যে কি হচ্ছে? এরা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে। সেকেন্ড টাইম যখন ক্রস করাবো তখন তারা পৃথক পৃথক জননকোষে প্রবেশ করবে। ওকে, দুইবার কথা বলা হয়েছে, সো আমরা দুইটার জেনারেশন নিলাম। প্রথমে দেখো, পিতামাতা বা প্যারেন্টাল 1, আমি এখানে দিলাম পিতামাতা বা প্যারেন্টাল 1। ওকে, এই যেখানে আছে পিতামাতা বা প্যারেন্টাল 1, প্রথম আমি ফিনোটাইপ দিয়ে স্টার্ট করছি, অবশ্যই এরপর জিনোটাইপ দিব, এরপর ক্রস করাবো, এরপর বাকি হিসাবগুলো লিখবো, দেন আমার F1টা স্টার্ট। গুড বাই। ক্লিয়ার? তাহলে দেখো, প্রথমে ফিনোটাইপ দিচ্ছি, এটা হচ্ছে ফিনোটাইপ
ডিস্টার্ব করবা না, খুব মজার, বিশ্বাস করো, বুঝতে পারলে খুব মজার। প্রথমে ফিনোটাইপ, ফিনোটাইপের মধ্যে আমি নিচ্ছি বিশুদ্ধ কালো, একেবারে জাত বিশুদ্ধ, 99.99% কালো। ওকে, এটা দিচ্ছি ছেলেদের বেলায়, একজন বাবার ক্ষেত্রে। এটার সাথে ক্রস করাবো কাকে? ও, একটা কাজ করি, এটা বিশুদ্ধ কালো না, এটাকে আমি একেবারে ব্ল্যাক করে দিই, এটা হচ্ছে একেবারে জাত বিশুদ্ধ কালো। ওকে, এরপরটা কি? বাদামি। বাদামি কালার কি এখানে আছে? হ্যাঁ, একটু করে আছে মেবি। তাহলে এখানে দিলাম বিশুদ্ধ বাদামি, যদিও দেখা যাবে না মেবি, দেখি স্ক্রিনে দেখতে হবে, নাইলে হবে না। বিশুদ্ধ বাদামি, বিশুদ্ধ বাদামি, এটা হচ্ছে মায়ের জন্য, সো মায়ের সাইনটা দিলাম। ওকে, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে দেখি তো। দেখা যাচ্ছে মোটামুটি। তাহলে আমি বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ বাদামের মধ্যে ক্রস করাচ্ছি। ওকে, তাহলে আমি জিনোটাইপ, ফিনোটাইপ দিয়ে দিলাম। এখন আমি জিনোটাইপে যাব। জিনোটাইপ অবশ্যই অ্যালফাবেট জাতীয় হবে 100%। সো বিশুদ্ধ কালোর জন্য আমরা কি ধরেছি? ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি ক্রস, এখানে কি হবে? স্মল বি, স্মল বি, কারণ আমার বাদামির জন্য দায়ী জিন হচ্ছে স্মল বি দুইটা। ওকে, এখন আমি গেমিট করার পর এদের মধ্যে কি করাবো? ক্রস। ওকে, গ্যামেট বা গেমিট দুইটাই বলতে পারো। সো আমি গ্যামেট দিলাম। এখন এখান থেকে দুইটা গ্যামেট সৃষ্টি হবে, এই যে বি এবং এই আরেকটা বি। গ্যামেট গুলাকে অবশ্যই এরকম বৃত্ত দিয়ে প্রকাশ করবা, কারণ এটা নিয়ম। এরপর এখান থেকেও দুইটা গ্যামেট সৃষ্টি হবে এবং দুইটা হচ্ছে স্মল বি, কারণ এটা যেহেতু একটা ক্রস, সো এখানে এই গ্যামেটটাই হবে স্বাভাবিক। এবার এদের মধ্যে একটু ক্রস করাইতে হবে। কন্ট্রোল অল দিয়ে আগে জিনিসটাকে একটু ছোট করে ফেলি, যথেষ্ট ছোট করতে হবে, আরো ছোট করতে হবে। ওকে, করলাম। এবার আমি ক্রস করাবো এবং এটাকেই বলা হবে স্যার F1 জনু। এটা হচ্ছে F1 জনু। এখন ক্রসটা কিভাবে করছি দেখো স্যার, একদম সহজ। এই প্রথমটার সাথে এই যে এদিকের প্রথমটার সাথে হলো না কেন? প্রথমটার সাথে এদিকে শেষেরটা, দাঁড়াও, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, ইলেকট্রনিক্স ডিভাইস তো। শেষ, প্রথমটা শেষ। সেকেন্ডটা দেখো, এদিকের এটার সাথে এটা একটা, আবার এদিকের এটার সাথে এটা একটা। সো এবার তুমি জাতগুলো একটু লিখে পেলো, তুমি জানো ক্যাপিটাল বি স্মল বি। ওকে, এখানে কি হবে? ক্যাপিটাল বি স্মল বি। এরপর এখানে দেখো ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। ওকে স্যার, এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ, এই প্রোডাক্টগুলো অবভিয়াসলি যেহেতু অ্যালফাবেট জাতীয়, সো যেহেতু অ্যালফাবেট জাতীয়, সেগুলোকে আমরা কি বলতে পারি? অবভিয়াসলি আমরা জিনোটাইপ বলতে পারি, যেহেতু এগুলো অ্যালফাবেট জাতীয়। ওকে, এবং এগুলোর জন্য আমরা ফিনোটাইপ নির্ধারণ করব। সো তোমরা জানো এই ফিনোটাইপের বেলায় যেহেতু আমরা ক্যাপিটালটাকে প্রকট ধরেছি, স্মলটা হচ্ছে প্রচ্ছন্ন, সো আমরা দেখতে পাচ্ছি এটাও কালো হচ্ছে, কারণ এখানে কালোটা হচ্ছে প্রকট, অর্থাৎ ক্যাপিটাল লেটারটা হচ্ছে প্রকট, কালো হচ্ছে প্রকট, এটা কারণ ক্যাপিটাল। আর বাদামিটা হচ্ছে কি? প্রচ্ছন্ন, কারণ এটা স্মল লেটারে লিখেছি তাই। ওকে, সেজন্য আমরা কি লিখতে পারি মা? এখানে আমরা লিখতে পারি না স্যার এটাও কালো, এটাও কালো, এটাও কালো, এটাও কালো। সো আমি একটা কাজ করি, একেবারে 14 গোষ্ঠী সবগুলো কালো দিয়ে দিলাম। শেষ, আমার F1 স্টার্টার গুড বাই, একটা ক্রস শেষ। বুঝতে পারছো কিনা দেখো, না বুঝে থাকলে অবশ্যই বলবা। অর্থাৎ আমাদের এই অংশটা শেষ, এতটুকু পর্যন্ত শেষ, এই যে এতটুকুই শেষ। এখন আমরা নেক্সট ক্রসের মধ্যে যাব। ওকে, বুঝতে পারছো কিনা বলো? প্রথম ক্রসটা বুঝতে পারছো কিনা বলো? না বুঝতে পারলে অবশ্যই বলবা। স্যার, হ্যাঁ 99.99% ব্ল্যাক মেহেদি, থ্যাংক ইউ স্যার। একটা ম্যাথ সাজেশন লাইভ ক্লাস করান প্লিজ, কালকে পরীক্ষা। এটা কোথা থেকে আসছে স্যার? ক্লাস 9-এ ঢুকে গেছে ভুলে। ওকে, জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। এই তো বুঝলে হবে, ফ্রেন্ডসদেরকে বোঝাইতে হবে না। জন মানে হচ্ছে জেনারেশন স্যার, জেনারেশন 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 মানে বুঝো না? এই যে তোমরা বলো না স্যার আমরা এখন জেনজি, জেনজি, অনেকে আবার জেনজি বলে, অনেকে আবার গেনজিও বলে, কোনটা কে কি বলে আল্লাহ জানে। বলে স্যার জেনারেশন জেড বা জেনজি। ওকে, এরপরে বর্তমানে জেনারেশন আলফাতে আসছে,
কিছুদিন পর জেনারেশন বিটাতে যাবে, এরপর গামাতে যাবে, এরপর জিটাতে যাবে। থ্যাংক ইউ সঞ্জিতা। স্যার এইটা লাইভ ক্লাস কোন দিন হবে? এটা লাইভ ক্লাস তো অলরেডি ইয়াতে সন্ধ্যা একটা হইছে, কি হয় নাকি? এইটের গুলা তো প্রেজেন্ট থাকে না ক্লাসে। এইটের গুলা যদি প্রেজেন্ট থাকতো তাইলে মনে করো ক্লাস করাইয়া মজা পাইতাম। নাইনের গুলা তো প্রেজেন্ট থাকে। এই যে দেখো এইটা হয়েছে কিনা দেখো, 3 ঘন্টা আগে হয়েছে। সো প্রেজেন্ট থাকতে হবে তো বাবা, ক্লাসে প্রেজেন্ট না থাকলে কি ক্লাস করিয়ে মজা আছে? নাইনের গুলা তো মোটামুটি শেয়ার হলেও করে কিছুটা, এইটার গুলা তো শুধুমাত্র 2-4 জন। সো এগুলা নিয়ে কি ক্লাস করানো যাবে? তুমি নিজেই বলো বাবা। আর কোনো প্রশ্ন আছে? নেক্সট, তাহলে আসো 2 F2 তে যাই। এখন আমরা কি করব স্যার? F1 জেনারেশন থেকে আমরা এখান থেকে দুইটা চুজ করব, দুইটা আমাদের পছন্দ মতো হয় স্যার, এই দুইটা না হয় এই দুইটা, যে কোনো দুইটা আমরা চুজ করে এদের মধ্যে ক্রস করাবো। যেহেতু সবগুলো একই, যে কোনো দুইটা তুমি চুজ করো। অর্থাৎ আমরা F1 জেনারেশন থেকে যে দুইটা ইয়া পাইলাম, জিনোটাইপ পাইলাম, এর মধ্যে আমরা দুইটাকে ক্রস করাবো। এই যে এখানে লেখা আছে শঙ্কর কালো, শঙ্কর কালো, কারণ এগুলো তো সবগুলা কালো এসেছে। ওকে, শঙ্কর কালো একটা হচ্ছে পিতার জন্য, আরেকটা হচ্ছে মাতার জন্য। এই যে এখানে লেখা আছে F1 জনের ক্রস, হেডিং দেওয়া আছে। এখানে ছিল পিতা মাতা, এটা হচ্ছে প্যারেন্টাইল 1, আর এটা হচ্ছে প্যারেন্টাইল 2, কারণটা হচ্ছে F1 জনের ক্রস। সো আমি এগুলো একটু দিয়ে দিই কষ্ট করে স্যার। এটা হচ্ছে ও মাই গড, এটা কি হইলো? এটা হচ্ছে স্যার P1 বা প্যারেন্টাইল 1। এখন আমরা যাব F1 জনুর ক্রস, F1 জনুর ক্রস, যেটা হচ্ছে মূলত P2 বা প্যারেন্টাইল 2। বর্তমানে এখন কতটুকু চলেছে খেলা? এখন চলেছে পিতামাতা থেকে তোমরা পর্যন্ত। এখন যেটা চলবে এটা হচ্ছে তুমি এবং তোমার বর বা বউয়ের থেকে তোমাদের সন্তান। আমি আবারও বলছি, এটা হচ্ছে তোমার এবং তোমার বাবা থেকে তুমি, এটা হবে তোমাদের থেকে তোমাদের সন্তানেরা। ওকে, তাহলে আমি F1 জনের ক্রস দিলাম, অর্থাৎ P2। সো আমি এখানে ফিনোটাইপ নিলাম বাবা, পিনোটাইপ, ফিনোটাইপ মানে বাহ্যিক। ফিনোটাইপের মধ্যে নিলাম একটা হচ্ছে শঙ্কর কালো, কার জন্য? তোমার জন্য। ওকে, আর একটা নিলাম শঙ্কর কালো তোমার বউয়ের জন্য। এই যে সাইনটা দিলাম, শেষ। এখন আসো দেখে যে জিনোটাইপ গুলো লিখে ফেলো। স্যার শঙ্কর কালোর মধ্যে যে জিনোটাইপ গুলো পেয়েছিলা সবগুলো তো দেখতে একই রকম ছিল, সবগুলো তো স্যার একই রকম। এর মধ্যে যে কোনো একটা একটা চুজ করে পেলো। স্যার এটা দিয়ে দিলাম ক্যাপিটাল বি স্মল বি, এখানেও দিলাম ক্যাপিটাল বি স্মল বি। এরপর কি হবে স্যার? গ্যামেট হবে হুবহু আগের মতো। দেখো এই যে স্যার ফিনোটাইপ, জিনোটাইপ, গ্যামেট, এরপর ক্রস, এরপর আবার জিনোটাইপ, ফিনোটাইপ। ওকে, এরপর গ্যামেটের বেলা এখান থেকে দুইটা হবে, একটা হচ্ছে ক্যাপিটাল বি আর একটা হচ্ছে স্মল বি। সেম এখানেও দুইটা হবে, একটা ক্যাপিটাল বি হবে আর একটা স্মল বি হবে। ওকে, এবার আসো এদের মধ্যে ক্রস করাবো, এবং এই ক্রসটা হচ্ছে মূলত F2 জনু। এটা হচ্ছে F2 জনু, এখানে ছিল তো এই যে F2 জোন, F1 জোনও ছিল, আর এখানে কি হয়ে গেল? F2 জোন। ওকে, এখন এই ক্রসটাকে একটু স্যার একটু ইয়া করতে হবে, এটাকে একটু ছোট করতে হবে আসলে, কারণ স্পেসটা খুবই কম। এখন ক্রস করাচ্ছি, দেখো খুব খিদে লাগছে আসলে, বুঝছো? খুব খিদে লাগছে। তাহলে ক্রস করাচ্ছি, এটা দুইভাবে করা যায়। প্রথমে একভাবে আমি তোমাদেরকে করে দিচ্ছি, আরেকভাবে বক্স আকারে তোমাদেরকে করে দিব। ওকে, এটাকে তুমি চাইলে বক্স আকারও করতে পারো বা তুমি চাইলে ক্রস দিয়েও করতে পারো, একই কথা। তবে সেকেন্ড যে লটা রয়েছে মেন্ডেলের, ওটাতে মাস্ট বি বক্স দিয়ে করতে হবে, ক্রস দিয়ে করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি। স্যার প্রথমটার সাথে প্রথমটা, প্রথমটার সাথে লাস্টেরটা, শেষ। এবার আসো স্যার সেকেন্ডের সাথে এদিকের প্রথমটা, আবার সেকেন্ডের সাথে স্যার এদিকের লাস্টেরটা। সো হিসাব করো, বসাও। তাহলে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ওকে, ক্যাপিটাল বি, স্মল বি, শেষ। কালার চেঞ্জ করছি যাতে তোমরা বুঝতে পারো। স্মল বি, ক্যাপিটাল বি, সো ক্যাপিটালটাকে আগে দিলাম, স্মলটাকে পরে দিলাম। স্মল বি, এগুলা সাজিয়ে লেখা যায়। ওকে,
সো এগুলো যেহেতু স্যার অ্যালফাবেট, এগুলাকে আমি কি দিব? জিনোটাইপ দিব। এবার আসো ফিনোটাইপ গুলো লিখবো। ফিনোটাইপ, ফিনোটাইপ স্যার এটা কি বলো? এটা হচ্ছে একেবারে বিশুদ্ধ কালো। এটাও কালো, কারণ কেন? আচ্ছা আমরা কালার গুলো ইয়া করে লিখি। স্যার এই কালোটা এভাবে দেখি স্যার, এগুলো কালো, তবে এগুলো একেবারে বিশুদ্ধ নয়, তবে কালো। যেহেতু ক্যাপিটাল বি প্রেজেন্ট রয়েছে, ক্যাপিটাল বি যেহেতু প্রেজেন্ট রয়েছে, অবভিয়াসলি কালো হবে। আর এটা হচ্ছে একেবারে বিশুদ্ধ বাদামি, একেবারে জাত বাদামি। সো আমরা এখান থেকে যদি অনুপাতটা বের করি, তাহলে এখন তুমি ফিনিশিংটা আছে আসো তো, টোটাল কালো কয়টা পাইলা? 3টা। বাদামি পাইলা কয়টা? 1টা। এটা হচ্ছে রেজাল্ট। যদিও এখানে জিনোটাইপিক অনুপাতের বলে একটা রেজাল্ট আছে, সেটা আমি আর দেখাইনি, আমি শুধু ফিনোটাইপিকটা দিয়ে দেখাইছি। জিনোটাইপিক অনুপাতটাও তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে দেখো, এটা হচ্ছে আমার রেজাল্ট। জিনোটাইপিক অনুপাতটা কিভাবে বের করবা? স্যার এখানে বিশুদ্ধ কালো হচ্ছে একটা, দেখো এখানে একেবারে জাত বিশুদ্ধ কালো হচ্ছে একটা, ওকে, জাত বিশুদ্ধ কালো হচ্ছে একটা, আর এমনি কালো কালো ভাইট এরকম হচ্ছে 2টা, আর বিশুদ্ধ বাদামি হচ্ছে একটা। এটাকে বলা হয় জিনোটাইপিক অনুপাত। এটা দরকার নাই, ফিনোটাইপিক অনুপাতটাই সবচেয়ে মুখ্য বিষয়। তাহলে বুঝতে পেরেছো? এখন আসো, কারো যদি এভাবে করতে ইচ্ছে না হয় স্যার, তার জন্য কি করতে পারি আমরা? তার জন্য আমরা একটা প্রসেস অবলম্বন করতে পারি। কেউ যদি চাই স্যার আমি F1 জনুর ক্রস অর্থাৎ F2, এটা স্যার আমরা এইভাবে করব না, তাদের জন্য বিকল্প হচ্ছে এটা। তুমি এদিকে আসো, তারা এখান থেকে সুজা এখান থেকে এই জিনিসগুলো মুছে দিয়ে ফেলবে, শুধু গ্যামিট পর্যন্ত রাখবে। রাখার পরে আমরা এখানে একটা বক্সি টাইপ করব, ওকে। বক্সি টাইপ করার পর, ডিস্টার্ব করিও না বাবা, বক্সি টাইপ করলাম, এভাবেও করতে পারো। এবং এটা হচ্ছে বিকল্প স্যার, কারণ তোমাকে নেক্সট যে দ্বিতীয় সূত্র রয়েছে সেখানে বাধ্যতামূলক তোমাকে এভাবে করতে হবে। এটা অবশ্যই মাথায় রেখো, কারণ সেখানে একটু বেশি তো, 16টা, এখানে তো 4টা, ওকে। ও এখানে ইয়ার জন্য একটা লিখতে হবে তো স্যার, তোমার নামের জন্য। তাহলে এটাকে একটু ছোট করে দাও। হুম, হয়েছে কিনা দেখো। ওকে ডান। এবার এটাকে 2 ভাগ করে দিলাম, ওকে। এই যে দেখো, সেম এরকম একটা ফরম্যাট আমাদেরকে রেডি করতে হবে, ওকে। এই যে এটা হচ্ছে F2 আর কি, এই ফরম্যাটটা। এখানে স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেট, ঠিক আছে। সো আমি এখানে দিলাম স্ত্রী গ্যামেট, আর এখানে হচ্ছে পুং গ্যামেট, ওকে। স্ত্রী গ্যামেটের মধ্যে কোনটা কোনটা? একটা হচ্ছে ক্যাপিটাল বি, আর একটা হচ্ছে স্মল বি। পুং গ্যামেটের মধ্যে 2টা। ও এখানে আরেকটা গেল কই? আরেকটা করছি মনে হয়, কি ব্যাপার করলাম মনে হয়। ও শিট, খেয়াল ছিল না আমার। হুম, পুং গ্যামেটের জন্য একটা ক্যাপিটাল বি আর একটা হচ্ছে স্মল বি, ওকে। এবার এদের মধ্যে ক্রস করা বাবা। এই যে দেখো, ক্যাপিটাল বি এর সাথে ক্যাপিটাল বি ক্রস করালে কি হবে? ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি এর সাথে স্মল বি ক্রস করালে কি হবে? ক্যাপিটাল বি স্মল বি। এরপর স্মল বি এর সাথে ক্যাপিটাল বি ক্রস করালে কি হবে? ক্যাপিটালটা আগে দাও, স্মলটা পরে দাও। এরপর এরপর স্মল বি ক্রস করালে কি হবে? অবভিয়াসলি স্মল স্মল হবে। এবার আসো, এই যে ক্যাপিটাল বি, বুঝতে পেরেছো? এই যে ক্যাপিটাল বি, এটা হচ্ছে বিশুদ্ধ একেবারে জাত কালো, ওকে। এইগুলোও কালো, এগুলোও কালো, তবে এখানে এটা হচ্ছে ইয়ার জন্য, ক্যাপিটাল বি এর প্রপার্টির জন্য কালো, ওকে। এটাও কালো, তবে এখানে কোনো ক্যাপিটাল বি নাই, সেজন্য এটা হচ্ছে বাদামি। সো তুমি এখানে ফিনোটাইপ অনুপাত কত পাচ্ছ? 3:1। বুঝতে পেরেছো? আর জিনোটাইপ অনুপাত বের করতে পারো। বিশুদ্ধ কালো হচ্ছে একটা, আর অবিশুদ্ধ কালো হচ্ছে 2টা, বিশুদ্ধ বাদামি হচ্ছে একটা। সেই হিসেবে 1:2:1। এটা হচ্ছে তোমার জিনোটাইপিক অনুপাত। এটা তেমন একটা দরকার নাই, তোমার দরকার হচ্ছে ফিনোটাইপিক অনুপাতটা। মেন্ডেলের প্রথম সূত্র এতটুকুই। কোনো প্রবলেম থাকলে বলতে পারো, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো স্যারের কাছে, স্যার আমি এই জিনিসটা বুঝতে পারি নাই। স্যারের কাছে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, ওকে। স্যার কালকে ক্লাস 8 এর
গণবস্তু দ্বিপদী ত্রিপদ রাশি অধ্যায়টা প্লিজ করান। ওকে, দেখছি। স্যার মনে কথা বললেন, প্রচুর খিদা লাগছে সত্যি আসলেই। হ্যাঁ, আমার খিদা লাগছে, বিশ্বাস করো। স্যার 2 সূত্রটা একেবারেই বুঝি না। তাহলে এটা বুঝতে পারছো কিনা দেখো, প্রথমটা বুঝছো কিনা দেখো, আর সেকেন্ডটা আমরা আগামীকালকে আলোচনা করি। তার কারণে প্রথমটা শুদ্ধ আবার আবার একসাথে আলোচনা করব। প্রথমটা শুদ্ধ। স্যার ডাইহাইব্রিড ক্রস F2 প্রজন্মে কতটি বংশধর সৃষ্টি হয়? 16টা। এটা এটা মাস্ট বি বক্স দিয়ে করতে হবে। না স্যার, ক্লিয়ার। সংকর কি? এতক্ষণ কি? সংকর হচ্ছে যখন পিতা এবং মাতার বৈশিষ্ট্য দুটাকে ক্রস করা হয়, এটার মাধ্যমে সংকর সৃষ্টি হয়। জি স্যার, বুঝছি। সঞ্জিতা তুমি বুঝতে পারো নাই? আবার বলো। সঞ্জিতা বুঝতে পারছো কিনা বলো, আবার বলো। দেখো সঞ্জিতা, বলো। এই যে দেখো, F1 জোন হচ্ছে এটা। এটা এটা তো আবার সবাই বুঝছো। F2 টাকে তুমি চাইলে এভাবেও করতে পারো, অথবা তুমি চাইলে এভাবেও করতে পারো, বক্স দিয়েও করতে পারো, ক্রস দিয়েও করতে পারো। তবে আমি অনুরোধ করব, এটা এটা আমার মতামত, আহ, আমার মতে এটা করাটাই ভালো। কারণ তুমি যখন সেকেন্ড সূত্রতে যাবা, তখন তোমাকে বাধ্য হয়ে এই F2 ক্রসটাকে বা F2 জেনারেশনটাকে বা প্যারেন্টাল 2টাকে অবশ্যই বক্স দিয়ে করতে হবে, কারণ সেখানে টোটাল উপাদান হবে 16টা। সো 16টা প্রোডাক্টকে তুমি এভাবে ক্রস দিয়ে লেখাটা ইটস ইম্পসিবল স্যার, এবং ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা একটু বেশি। ওকে, বুঝছি। সানজিদা বুঝতে পারছে, থ্যাংক ইউ। বুঝতে পারছে, জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। আগামীকালকে আমরা এটা শেষ করব, এবং এর চাইতে আরো কিছু আমরা বেটার জানার চেষ্টা করব। আমরা এখানে তোমার আগামীকালকে আমরা এখানে নিয়ে আলোচনা করব স্যার। কি যে বলে, আমরা আবার সূত্র 1 এবং সূত্র 2 একসাথে আলোচনা করব। সূত্র 1 মেন্ডেলের সূত্র 1 এবং মেন্ডেলের সূত্র 2 একসাথে আলোচনা করব। পাশাপাশি এগুলার কিছু ব্যতিক্রম আছে। কি রকম ব্যতিক্রম? এখানে স্যার তোমার রয়েছে, যেমন এই যে তোমার লিঙ্গ নির্ধারণ বা কালার ব্লাইন্ড। এই যে দেখো, তোমার লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়, মানুষের লিঙ্গ নির্ধারণ পিতা দায়ী নাকি মাতা দায়ী। এরপর রয়েছে তোমার কালার ব্লাইন্ড বা বর্ণাঢ্যতা, এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা জিনের যে আবির্ভাব, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিছু গল্প করবো, দেন আমরা ক্লাসটা এন্ড করবো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামীকালকে আমরা এরপর থেকে শুরু করব।